আমি বলে দেবো, Good আমিও morning, বলতে পারি। ma'am. আমি Good বলছি morning. আমি আমি বলছি Good morning, ma'am. হ্যাঁ, গুড মর্নিং বাবা। মৌমি বলা, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আমি বলে দেবো? হ্যালো, না আমি বলছি আমি। আচ্ছা ঠিক আছে, নাও। আপনি শুধু স্লাইডটাই করবেন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস। Good morning. Good morning, sir. Good morning, sir. Okay, good morning. Today we discuss our first lab experiment, determination of pH value of unknown solution. In the previous class, ma'am discussed the theory of that lab experiment. So the question, why we do this lab experiment, or what is the application of this experiment in our working field? To know the pH value in various fields is most important. Medicine, forestry, food science, soil testing, in these various type of field, pH value is very important. As we technical students, we have to know how the pH value is to be calculated. So আগের ক্লাসে ম্যাম pH এর থিওরি সম্বন্ধে অনেকটাই আলোচনা করেছেন। আজ ল্যাব এক্সপেরিমেন্টের সম্বন্ধে আলোচনা করা হবে। তার আগে আমাদের জানতে হবে এই এক্সপেরিমেন্টটি করে আমাদের লাভ কোথায় বা আমরা করব কেন। ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডের ক্ষেত্রে এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন মেডিসিন, ফরেস্ট্রি বা ফুড সায়েন্স, সয়েল টেস্টিং প্রভৃতির ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন যথেষ্ট। তা আমরা যেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট, তাই আমাদের অবশ্যই জানা উচিত এই পিএইচ ভ্যালুটা কি করে ক্যালকুলেট করা হয়। তা আমরা এখন এই এক্সপেরিমেন্টটি ল্যাবে করতে গেলে কি কি মেটেরিয়ালস দরকার হয় সেটা দেখব। ম্যাম ফার্স্ট স্লাইড। দিচ্ছি, দাঁড়াও। এক সেকেন্ড, হ্যাঁ নাও। It is the digital pH meter where বারবার স্ক্রিনটা বেরিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, এবার নাও। where the pH of the solution determined digitally. Along with the instrument, a electrode is there. When we use this type of digital pH meter, then we have not needed any calculation of H+ ion concentration. By this digital pH meter, we can determine the exact pH value of a solution. We know for testing a solution whether it is acidic or basic, we use pH paper also. By matching the color of pH paper, we identify the solution whether it is acidic or basic. But we are not able to find the exact pH value. Now, in various fields, the modified version of this instrument is used. This pH paper is discovered by scientist S.P.L. Sorensen. He was Danish scientist. So
এটি হলো একটি, দেখো, ডিজিটাল পিএইচ মিটার। ম্যাম একটু আগের স্লাইডটা দিন। হ্যাঁ, এর দ্বারা কোনো সলিউশনের পিএইচ এর মান ডিজিটালি নির্ণয় করা যায়। এই পাশে একটি যন্ত্র দেখতে পাচ্ছ, দেখো, সেটা হচ্ছে লম্বা মতো, সেটা হচ্ছে একটা ইলেকট্রোড। আমরা থিওরি পড়ে জেনেছি, কি জেনেছিলাম, কোনো একটা সলিউশনের যদি পিএইচ বার করতে হয়, তাহলে সেই সলিউশনে কতগুলো H+ আয়ন আছে তা কাউন্ট করতে হয়। যেখানে একটি ইকুয়েশন বলা হয়েছিল, সেটা কি, pH - লগারিদমিক অফ এবার বলুন কি বললেন? হ্যাঁ, একটা ইকুয়েশন ইউজ করে পিএইচটা ক্যালকুলেট করা হতো, সেটা কি, মাইনাস লগারিদমিক অফ H+ আয়ন কনসেন্ট্রেশন। যখন আমরা এই ডিজিটাল পিএইচ মিটার ইউজ করব, সেখানে কিন্তু কোনো এক্সট্রা ভাবে আর H+ আয়ন কাউন্ট করার দরকার পড়বে না, সেটি এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই অটোমেটিক হবে। আমরা কোনো সলিউশন অ্যাসিডিক না বেসিক সেটা জানার জন্য পিএইচ পেপার ব্যবহার করেও থাকি। কিন্তু এখানে আমরা এক্সাক্ট পিএইচ এর মান কিন্তু পাই না। পিএইচ এর চার্টের যে কালার আছে, সেগুলোর সঙ্গে এই পিএইচ পেপারের যে কালার হয়, সেগুলো ম্যাচ করে 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 দেখে আমরা বলতে পারি যে এটা অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল, এইভাবে। কিন্তু যখন আমরা এই ডিজিটাল পিএইচ মিটার ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সাক্ট কোন সলিউশনের পিএইচ কত হবে সেটা বার করতে পারি। বর্তমানে এই ডিজিটাল পিএইচ মিটারের আরো অনেক কিছু মডিফাইড ভার্সন বেরিয়ে গেছে, যেটা ইউজ করা খুব সুবিধা হয়ে গেছে আর কি। নেক্সট স্লাইড ম্যাম প্লিজ। হ্যাঁ, দিস ইজ অ্যান ইলেকট্রোড। একটু আগে বলেছিলাম, দিস ইজ অ্যান ইলেকট্রোড। দিস ইলেকট্রোড made up with metals. This electrode is called glass electrode. It consists of a thin layer of silica gel containing metal salts like KCl, that is potassium chloride. Hydrogen ion formed in the test solution interact with the outer surface of the glass. The digital pH meter measures the difference in voltage between the two sides of the glass and convert this into a potential difference into a pH reading. মানে কি, এটা দেখতে হচ্ছে একটা ইলেকট্রোড। এই ইলেকট্রোড গুলো কি দিয়ে তৈরি হয়? ধাতু সহযোগে তৈরি হয় বা মেটালের সহযোগে তৈরি হয়। এখানে যে ইলেকট্রোডটিকে মানে ব্যবহার হয়, তাকে বলা হয় কি, গ্লাস ইলেকট্রোড। এই গ্লাস ইলেকট্রোডটিতে একটি পাতলা সিলিকা গ্লাসের আস্তরণ থাকে, সিলিকা জেল গ্লাসের আস্তরণ থাকে। তার মধ্যে আবার কি থাকে, একটা মানে একটা মেটাল সল্ট থাকে, যাকে বলি আমরা পটাশিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এর ভিতরে একটা প্ল্যাটিনামের তার থাকে না বলছিলেন? না, সব ইলেকট্রোড কিন্তু প্লাটিনাম দিয়ে তৈরি হয় না, বুঝলে? সব ইলেকট্রোড প্লাটিনাম দিয়ে তৈরি হয় না। অনেক মেটাল আছে, বিভিন্ন আয়রন আছে, জিঙ্ক আছে, সিলভার আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন মেটাল ইউজ করা হয়। এখানে যেটা ইউজ করা হয় না, এটা সিলিকা জেলের একটা আস্তরণ থাকে এবং মাঝখানে একটা সিলভারের রড থাকে, বুঝতে পারলে? এখানে সিলভারটাই হচ্ছে মাঝখানে থাকে মেটালটা, যে মেটালটার কথা বলছো তৈরি। এখানে হ্যাঁ বলো। বাকিটা সিলিকার উপর দিয়ে তৈরি হয়, তাই তো? সিলিকা জেল মাঝখানে বলছি শোনো, একদম মাঝখানে একটা মানে সিলভারের রড থাকে এবং তার চারপাশে একটা কি থাকে, একটা মানে সিলিকা জেলের আস্তরণ থাকে। তার উপরে কি থাকে, গ্লাস থাকে, মানে কাঁচ দিয়ে ঘেরা থাকে। এই যে গ্লাসটা একটা স্পেশাল গ্লাস হয়, ঠিক আছে? এই স্পেশাল গ্লাস হয় এবং এই যে বললাম, এই গ্লাস এবং হচ্ছে যে
সিলভারের যে রডটা বললাম তার মাঝখানে কি থাকে, একটা লিকুইড থাকে। কি কি লিকুইড? একটা মেটাল KCl সলিডের লিকুইড, এটা হচ্ছে KCl, ইট ইজ পটাশিয়াম ক্লোরাইড। যে সলিউশনের এই পিএইচটা মাপা হবে তার হাইড্রোজেন আয়নগুলি এই গ্লাসের যে বাইরের পৃষ্ঠে কি হয়, সারফেসটায় আসে, যার ফলে এই যে ইলেকট্রোডের গ্লাসের যে দুই পাশে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, যেটিকে এই যে ডিজিটাল পিএইচ মিটার দেখছো এটার মাধ্যমে কি হচ্ছে, আমাদের পিএইচ রিডিং এ ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, আমরা এই পিএইচ এর যে ভ্যালুটা, এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছিলে একটু আগে, ওখানে একটা ডিজিটালি মানে ভ্যালুটা দেখার জন্য একটা জায়গা আছে, সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই। নেক্সট দেবো। এবারে এই না, এবারে এই যে গ্লাস মেমব্রেনটা, এই যে ইলেকট্রোডটা স্পেশাল ভাবে রাখা, the glass membrane of that electrode should always be kept wet to prevent dehydration of the hydrated gel, সিলিকা জেল লেয়ার যেটা আছে on the external surface of the electrode, so it is kept in moist always. আমরা যে ইলেকট্রোডটা দেখছি না, এই ইলেকট্রোডটা কিন্তু স্বাভাবিকভাবে রাখা যায় না, ছোট একটা বোতলের মধ্যে জলে এর মধ্যে ভিজিয়ে রাখা হয়। যে বাল্বটা আছে বললাম নিচের দিকে, যে গোল বাল্বটা আছে, সেই বাল্বটাকে কি করে ভিজিয়ে রাখা হয়। কারণ কি, এই ইলেকট্রোডের যে গ্লাস বাল্বটি আছে তার বাইরের দেওয়ালটায় ভেজা সিলিকা জেল আস্তরণ যদি কোনো প্রকার শুকিয়ে যায় তাহলে এই ইলেকট্রোডটি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু যে স্যাম্পেলে ডোবাবো সেই স্যাম্পেলের ক্ষেত্রে স্যাম্পেলে যে এক্সাক্ট পিএইচ ভ্যালু সেটা পাবো না। তাই কি করতে হয়, এটাকে একটি ছোট যে একটা বোতলে জল আছে তার ভিতরে সবসময় ডুবিয়ে রাখতে হয়, যাতে সবসময় ময়েস্ট থাকে। হ্যাঁ ম্যাম, একটু চেঞ্জ করুন। এটা কি আমরা বিকার দেখছি। ইন দিস এক্সপেরিমেন্ট only glass beaker is to be used to keep the tested solution. This glass beaker is inert from any chemical reaction with the tested sample solution, whether this sample is acidic or basic. এছাড়াও the transparency of the glass beaker helps to get better visibility of graduation marks in the marks in get the accurate reading. মানে আমরা এই এক্সপেরিমেন্টে এই যে কাঁচের যে বিভিন্ন বিকার গুলো ইউজ করব, কারণ কি এই গ্লাস বা কাঁচের তৈরি যে বিকার গুলো দেখছি এদের আয়তনের যে ভলিউমের যে দাগ দেওয়া আছে এগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়। এছাড়া কি হয়, এই গ্লাস বিকারের সঙ্গে কোনো অ্যাসিডিক সলিউশন বা বেসিক সলিউশন যায়নি না কেন, কোনো প্রকার রিয়াকশন করে না। তাই নিশ্চিন্তে আমরা কি করতে পারি, এই বিকারগুলোতে অ্যাসিড অথবা বেসিক সলিউশন রাখতেই পারি। নেক্সট স্লাইড ম্যাম প্লিজ। Distilled water is needed to clean up the গুড মর্নিং স্যার। বিকাশ। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি বলো, গুড মর্নিং বললো। আচ্ছা, distilled water is needed to clean up the beakers, electrode, etc. This distilled water kept in wash bottle. The pH of the pure distilled water is almost 7. Rainwater is slightly acidic in nature as it mixed with sulfur dioxide, carbon dioxide, etc. gases. So its pH slightly less than 7.
এই যে ডিস্টিল ওয়াটারকে এখানে দেখছো, এটাকে ইলেকট্রোড অথবা এই যে আমাদের বিকার আছে সেগুলোকে ধোয়ার কাজে ইউজ করা হয়। একে এই বোতল দেখছে ওয়াশ বোতল বলা হয়, এখানেই রাখা হয়। ইলেকট্রোডকে এই যে বিভিন্ন রকম স্যাম্পেল দেওয়া হচ্ছে, সেই স্যাম্পেলে বারবার ডোবানোর আগে কি করা হয়, ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এই ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয়। যার ফলে কি হয়, বিভিন্ন রকম কন্টামিনেশন দূর হবে। মেনলি অন্য কোনো জিনিস যদি লেগে থাকে সেক্ষেত্রে কি হবে, এই ধুলে ওটা বেরিয়ে যাবে। বাতাসের মধ্যে ধরো বিভিন্ন রকম গ্যাসের উপস্থিতির জন্য কি হয়, বৃষ্টি যখন হয় সেক্ষেত্রে জলের সঙ্গে ওই গ্যাসগুলো মিশে যায়। তার ফলে কি হয়, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি মিললে কি হবে, বিভিন্ন রকম মানে স্লাইডলি অ্যাসিডিক সলিউশন তৈরি করে। সেই জন্য বৃষ্টির জল কিন্তু অ্যাসিডিক হয় স্লাইডলি। আচ্ছা, নেক্সট ম্যাম। This is tissue paper. It is used in this experiment as water absorber. Mainly, this tissue paper used to suck out the extra water on the electrode wall or beaker. The electrodes are smoothly dried by using this tissue paper. টিস্যু পেপারটা এই যে এক্সপেরিমেন্টটাতে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। টিস্যু পেপারের দ্বারা ইলেকট্রোডের গায়ে লেগে থাকা জল শুকিয়ে নেওয়া যায়। এছাড়াও এই যে বিকারের গায়ে যদি মানে কোনো জল লেগে থাকে সেটাকে শুকনো করতে কিন্তু এই টিস্যু পেপারটাকে ইউজ করা যেতে পারে। এই টিস্যু পেপার মেনলি কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়। যখন কোনো স্যাম্পেল দিল সেইটাকে টেস্ট করার সময় বারবার কি হচ্ছে, মানে এই যে ইলেকট্রোডটাকে ডোবাতে হয়, তখন ইলেকট্রোডটা ডুবিয়ে তখন আবার যদি আমি ডিস্টিল ওয়াটার দিয়ে ধুই সেক্ষেত্রে তাকে আবার শুকনো করতে হয়। এই টিস্যু পেপার ইউজ করে সেটাকে ভালো করে মুছে নিলে ধীরে ধীরে স্মুথলি মুছতে হবে। খুব ওটা সেন্সিটিভ ইলেকট্রোডটা, সো খুব স্মুথলি মুছে নিলে ওটা শুকিয়ে যায়। হ্যাঁ ম্যাম, নেক্সট। Before we using this digital pH meter, we must calibrate the instrument using known buffer solution with a fixed temperature. Why pH meter calibration is necessary to use a pH meter? The regular calibrating the pH meter to adjust the any change of electrode base mainly and ensure the reading are accurate. What is the buffer solution? Buffer solution is a solution which resists the change of pH of the solution when some amount of acidic or basic solution is added. This buffer solution are two types: acidic buffer and basic buffer. Acidic buffer is prepared by mixing of weak acid and its salt, in which the pH value less than 7, and basic buffer is prepared by mixing a weak base and its salt, in which pH value is greater than 7. Examples of acidic buffer is we know the acetic acid, that is CH3COOH, it is called acetic acid, and its salt, that is sodium acetate, CH3COONA. If we mix these two, then we can get a acidic buffer. And a basic buffer example is ammonium hydroxide,
NH4OH, when it is added to its salt that is called NH4Cl, ammonium chloride, then we get a basic buffer. মানে কোন স্যাম্পেলের এই যে পিএইচ ডিটারমিনেশনের সময় ডিজিটাল পিএইচ মিটারটা ইউজ করব, তার আগে কি করতে হবে, যে এই পিএইচ মিটারটাকে একটা কোনো জানা সলিউশন দিয়ে কি করতে হবে, এই একবার টেম্পারেচার ফিক্সড করে একে ক্যালিব্রেট করতে হয়। এখানে এই যে প্রশ্ন হলো কি, এই যে ডিজিটাল পিএইচ মিটারকে ক্যালিব্রেট করতে হবে কেন? কারণ কি, এখানে যে ইলেকট্রোড ব্যবহার করা হয়, সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো পরিবর্তন দেখা যায়, সেক্ষেত্রে পিএইচ এর মানেরও পরিবর্তন হতে পারে। তাই পিএইচ এর সঠিক মান পাওয়ার জন্য একে ক্যালিব্রেট করতেই হবে। বাফার সলিউশন ব্যবহার করা হয় এইখানে যে বললাম যে একটা ফিক্সড একটা সলিউশন দিয়ে এই পিএইচটা মাপতে হয়, সেই সলিউশনটাকে কি বলা হয়, বাফার সলিউশন। এই বাফার সলিউশন কি সেটাকে আগে জানি। সেটা হচ্ছে কি, এই বাফার সলিউশন হলো একটি সলিউশন যেটা কোনো সলিউশনের উপস্থিত থাকলে ওই সলিউশনে বাইরে থেকে যদি সামান্য পরিমাণ অ্যাসিড কিংবা বেস যোগ করি, সেক্ষেত্রে কি হবে, এই সলিউশনের যে পিএইচ ছিল সেই পিএইচ এর যে ভ্যালুটা থাকছিল সেটাকে, সেই চেঞ্জটাকে রেজিস্ট করে দেয়, অর্থাৎ পিএইচ এর ভ্যালুটাকে প্রায় কনস্ট্যান্ট রাখতে সাহায্য করে এই বাফার সলিউশন। এই বাফার সলিউশন দু ধরনের হতে পারে, একটা হয় অ্যাসিডিক বাফার, আর একটা কি হয়, বেসিক বাফার। এই অ্যাসিডিক বাফার গুলো তৈরি হয় একটা উইক অ্যাসিড এবং তার করেসপন্ডিং সল্ট দিয়ে। উইক অ্যাসিড কি হবে, এক্সাম্পল আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড, যেমন CH3COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। এবং এর সল্ট কি হবে, সোডিয়াম অ্যাসিটেট, CH3COONA, দ্যাট ইজ কল্ড সোডিয়াম অ্যাসিটেট। যখন আমরা এই দুটো মিক্সচার করব, তখন আমরা যে সলিউশন পাবো তাকে বলবো কি, এটা অ্যাসিডিক বাফার। এই অ্যাসিডিক বাফার সলিউশনের পিএইচ এর মান কি থাকে, 7 থেকে কম থাকে। আবার যদি বেসিক বাফারের ক্ষেত্রে ধরি, বেসিক বাফার কি করে তৈরি করা হয়, একটা উইক বেস এবং তার সল্ট নেওয়া হয়। তাহলে উইক বেস হিসেবে আমরা কি জানি, উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এবং তার সল্ট কি, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। যখন এই দুটোকে মেশাবো, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে মেশাবো, তখন আমরা কি পাবো, একটা বেসিক বাফার পাবো। এই বেসিক বাফারের পিএইচ এর মান কি হবে, 7 থেকে বেশি হয়। In this picture we saw that 3 types of buffer solution are there, which is marked with pH 4, pH 7 and pH 10. Before using this buffer for calibration, we have to fix the temperature. In this digital pH meter, using temperature knob, calibrate the pH meter using these 3 buffer solutions individually. If the value of pH are not exact, then we have to set the exact value using the knob in the digital pH meter. অর্থাৎ আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, 3টে বাফার সলিউশন দেখতে পাচ্ছি না, প্রথমটায় কি লেখা আছে, pH equals to 4, পরেরটায় pH equals to 7, পরেরটায় pH equals to 10। তো ক্যালিব্রেশন করার সময় এই ডিজিটাল পিএইচ মিটারের প্রথমে টেম্পারেচারটা কি করা হয়, ফিক্সড করে নেওয়া হয়।
তারপর কি করা হয়, এই পৃথকভাবে সেপারেটলি এই তিনটি সলিউশনকে তিনবার কি করা হয়, ডিজিটাল পিএইচ মিটারে এর পিএইচটা রিডিং নেওয়া হয়। তা এই যে টেম্পারেচার ফিক্সড করা হচ্ছে কেন, কারণ এই টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সলিউশনের পিএইচ এর ভ্যালুও চেঞ্জ হয়। তো যাতে সেইভাবে মানে টেম্পারেচার উল্লেখ করলে কোন টেম্পারেচারটা কোন সলিউশনের আমরা পিএইচটা ক্যালকুলেট করছি সেটা জানার জন্য কি করা হয়, টেম্পারেচারটাকে ফিক্সড করে দেওয়া হয়। আর যদি সলিউশনের সঙ্গে পিএইচ মিটারে যদি না মানে যে ভ্যালুটা ছিল, যে পিএইচটা নিয়েছি সেই পিএইচ এর মান যদি আমি ডিজিটাল পিএইচ মিটারে না দেখতে পাই, তখন কি করতে হয়, এই পিএইচ মিটারের নব আছে সেই নবগুলো ঘুরিয়ে সেট করে নিতে হয়, এক্সাক্ট ভ্যালুটা সেট করে নিতে হয়। এছাড়া একটা কথা মনে রাখো, যে একটা জিনিস, একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে কি একটা ইন্ডিকেটর, যেটা কি ফেনলফথ্যালিন, যেটি বেসিক সলিউশনে এই ফেনলফথ্যালিনের পিঙ্ক কালার হয়, ঠিক আছে। তাই এই সলিউশন যেহেতু বেসিক সলিউশন, তাই এর পিএইচ কত হবে, গ্রেটার দেন 7 হবে। তো এই হলো পুরো টোটাল মানে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কিভাবে কাজ করব, প্রসিডিওরটা কি, এরপরে আমাদের ম্যাম আলোচনা করবেন। তো এখান থেকে যে আমি যেটা বললাম, সেখান থেকে কারো কিছু কি প্রবলেম আছে বা কিছু কি জানার আছে? আপনি যে বললেন যে স্যার একবার বিকারটা বলো। বলুন। হ্যাঁ, বলো, বলো, বলো। টিস্যু পেপারটা কি দিয়ে তৈরি হয় বললেন? এটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, মেনলি মানে কাগজ জাতীয় জিনিস আর কি, সেলুলোজ দিয়ে। আচ্ছা আচ্ছা। স্যার বিকারটা আরেকবার বলে দিন। হ্যাঁ হ্যাঁ, এই বিকারটা কি করা হয়, বিকারটা মেনলি এখানে কাঁচের জিনিস হিসেবে ব্যবহার করা হয়। কাঁচ কেন নেওয়া হয়, কারণ এই যে গ্লাস দিয়ে তৈরি, যেটা অর্থাৎ কাঁচের দিয়ে তৈরি, এখানে মেনলি যদি কোনো অ্যাসিডিক বা বেসিক সলিউশন রাখি, সেক্ষেত্রে কিন্তু এই কাঁচের বিকারের সঙ্গে কিন্তু ওটা কোনো রিয়াকশন করে না, ঠিক আছে। উপরন্তু কি হয়, এই কাঁচের যে বিকারটা ক্লিন হয়, তো এখানে যে গ্র্যাজুয়েটেড যে মার্ক করা আছে না ভলিউমের, 10 ml 20 ml 10 ml 20 ml 30 ml 100 ml লেখা আছে, এটা খুব ক্লিয়ার ভাবে বোঝা যায়। তো সেই জন্য এই গ্লাসের তৈরি বিকারকে এখানে ইউজ করা হয়। আর কিছু, আর কারো কিছু জানার আছে? আচ্ছা, তাহলে ম্যামকে অনুরোধ করছি একটু মানে পরেরটা শুরু করে নিন তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে স্টুডেন্টস, আমরা এতক্ষণ স্যার তোমাদের কি কি সরঞ্জাম লাগে, which materials do you need to perform a pH experiment, তোমরা এতক্ষণ জানলে, ঠিক আছে। কি কি লেগেছে, একটা প্রথম যন্ত্র লাগে পিএইচ মিটার, তার সাথে লাগে একটা ইলেকট্রোড, যে কিনা তোমাকে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা কাউন্ট করবে। আর যন্ত্রের কাজ হচ্ছে সেই হাইড্রোজেন কনসেন্ট্রেশনকে ডাইরেক্ট ক্যালকুলেশন করে পিএইচ হিসাবে তোমাকে দেওয়া, বিকজ নাও ইট ইজ আ ওয়ার্ল্ড অফ ডিজিটাইজেশন। আমি আর কাঁটা দিয়ে মেপে মেপে হিসেব করি না, আমার এখন ডাইরেক্ট রিডিং দেখতে পাই আমরা এই জেনারেশন। আচ্ছা, ইলেকট্রোড ছাড়া কি লাগছে, ইলেকট্রোডটা পুরোপুরি গ্লাস। ইলেকট্রোড ছাড়া লাগছে, তুমি যে স্যাম্পেল গুলো নিয়ে কাজ করতে চলেছো, বাফার এন্ড স্যাম্পেল। বাফার মানে আসছি, স্যার একটু বললেন, আমি আরো দেওয়ার সময় বুঝিয়ে দেবো, প্রসিডিওরটা দেখাবার সময় বুঝিয়ে দেবো। বাফার এবং কিছু আননোন স্যাম্পেল যাদের আমাকে বার করতে দেওয়া হয়েছে। And to put this buffer and other samples, we need glass apparatus, because there, if we use any metal container, there is a chance of reaction. In case of chemistry lab, most of the apparatuses are made of glass. Here we use beaker. ঠিক আছে, এই গেল। আর এখানে there is a huge chance of contamination. এখানে contamination হওয়ার খুব চান্সেস থাকে, মানে তুমি বারবার একটাই জিনিস ইলেকট্রোড, সেটাকে বিভিন্ন সলিউশনে ডিপ করছো, সুতরাং কন্টামিনেশন হলে কি হয়, আমরা যখন ক্লাস কলেজে ব্যাচে ব্যাচে ল্যাব করাই, তো দ্য প্রবলেম ইজ ফার্স্ট একটা দুটো ব্যাচ দেখা যায় রিডিং খুব ভালো দেয়, তারপর কন্টামিনেশন হতে থাকে, মানে ছেলেপুলে প্রপার ওয়াশ করে না, তাকে প্রপারলি না মুছে আবার পরেরটাই দিয়ে দেয়, এইভাবে কি হয়, প্রত্যেক কটা সলিউশন তখন নষ্ট হয়ে যায়। ইলেকট্রোডটার কিছু হয় না, কিন্তু প্রত্যেক কটা সলিউশন তখন আর উল্টো পাল্টা রিডিং দিতে শুরু করে। সো ইন এভরি কেস, যখন তোমরা পরবর্তীকালে মানে ওয়ার্কিং ফিল্ডে যাবে, সিভিল হোক, সিভিলের এই এক্সপেরিমেন্টটা ট্রেডে আবার আছে,
তো সিভিল হোক মেকানিক্যাল হোক যারাই হোক, যখনই কোনো কারণে যদি এই ধরনের টেস্ট বা কিছু করতে হয়, তখন কিন্তু মাথায় রেখো তিনটে জিনিস। এক, কন্টামিনেশন যেন না হয়। if you contaminate your sample, then it is very difficult to recognize what is the fault. কন্টামিনেশন এমন একটা জঘন্য জিনিস, একবার যদি হয়ে যায় আর তুমি কিনারা করে উঠতে পারবে না যে কি ঝামেলা হয়েছে। এক। সেকেন্ড, every time you have to use distilled water and tissue paper to clean the glass electrode. বাংলাটা এই রে, কন্টামিনেশনের বাংলা এই মুহূর্তে তো মনে পড়ছে না। কন্টামিনেশনের বাংলা হচ্ছে মানে মানে সংযোগ আর কি, মানে কোনো একটা মিশে যাওয়া, মানে এটা ওটার সাথে মিশে গেল, ওটা ওটার সাথে মিশে গেল, মিশে গিয়ে সব মানে এখন যাকে বলে বাড়িতে ছোঁয়াছানি বলে না, সেই একটা ওর মধ্যে চলে গেল, মানে ওটা ওর মধ্যে অন্য প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়া, একটা অন্য অন্য প্রোডাক্ট হয়ে যায় না। না না না, অন্য প্রোডাক্ট হয় না। প্রোডাক্টটা হচ্ছে কি, ধরো মানে তুমি একটা প্লেন ওয়াটার 1 গ্লাস জল টেবিলের উপর রেখে গেছো, ঠিক আছে, এবার আমি একটা চামচ মেশালাম, দিয়ে রাখলাম, এবার আরেকজন এলো, সেই চামচটা দিয়ে 1 চামচ নুন নিল, নুয়ে সেই চামচটা না ধুয়ে আবার তোমার সেই ক্লিন গ্লাস অফ ওয়াটার তুমি যেটা রেখে গেছিলে সেখানেই আবার ডুবিয়ে দিল, তাহলে কি হবে? তোমার জলটা কি অন্য কিছু হয়ে যাবে? হবে না তো, ওর মধ্যে একটু নুন এসে পড়বে। দূষণ বলা চলে? দূষণ ঠিক নয়। কন্টামিনেশনের বাংলাটা, কন্টামিনেশনের বাংলা এখন এই মুহূর্তে আমার মাথায় গুগলে হচ্ছে দূষণ দেখাচ্ছে। হ্যাঁ ম্যাম, গুগলে কন্টামিনেশন এক টাইপের দূষণ, ডাইরেক্ট মানে কন্টামিনেশনের সেরকম কোনো বাংলা হয় না, মানে এটা ওটা মিশে গিয়ে যদি ওর প্রপার কোয়ালিটি না থাকে তাহলে সেটা বুঝতে পারবে। প্রসিডিওরটা দেখাই, কন্টামিনেশন এক্ষুনি বুঝে যাবে যে কাকে বলে। তিনটে জিনিস অপবিত্রতা মাথায়- বলে কিছু বলা চলে কি? না, বাবা বাংলা তো পুরো বাংলা ক্লাসে ঢুকে গেলি। আমি পরে আসছি। জানি না, আমি গুগল দেখাচ্ছে, আমি তাই বললাম। হ্যাঁ, ও গুগল দেখতে হবে না, গুগলে সব শব্দের আচ্ছা। বাংলা দেখায় না, তুমি এবার প্রসিডিওরটা বোঝো। Okay. এবার হচ্ছে তাহলে কি, দ্য গ্লাস ইজ মেড অফ ইলেকট্রোড, সো উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে এটা যখন তখন ভেঙে যেতে পারে, মানে খুব ফ্র্যাজাইল। এমনি সলিউশনে ডোবালে সেখানে হিট বা কিছু হলে ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু বাই চান্স ধরো তোমার হাত থেকে স্লিপ করে গেল, কোনো হার্ড সারফেসে টাচ হয়ে গেল জোরে, সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, এবং স্যার যেটা বললেন ভেতরে যা যা থাকে সব তখন বেরিয়ে একাকার হবে। এবং দ্য গ্লাস ইলেকট্রোড ইজ ভেরি মাচ ওটা টক্সিকনেস তো বলা যায়, টক্সিকনেস। সেই সব সময় টক্সিক হয় না, ডিপেন্ড করে ভেতরে কি আছে। সিলিকা জেল, পটাশিয়াম ক্লোরাইড এগুলো খুব একটা টক্সিক হয় না। কিছু কিছু ইলেকট্রোড কন্টেন্স মার্কিউরি ক্লোরাইড, হ্যাঁ ইয়েস দ্যাট ইজ টক্সিক। তো সব সময় যে টক্সিসিটি আসে তা নয়, বাট দ্য ডিফিকাল্টি ইজ ইট ইজ ভেরি মাচ প্রেশিয়াস। যতবার তুমি ভাঙবে ততবার তোমাকে নতুন পারচেস করতে হবে, তো এটা ভীষণ ডিফিকাল্ট হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা পিএইচ মিটারের সাথে অ্যাজ এ কিট আসে, যখনই তুমি, তোমরা তো জানোই এই মানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির কি হয়, যখনই তুমি ওটাকে রিপ্লেস করে একটা নতুন জিনিস লাগাবে, সে কিছু না কিছু ঝামেলা করতেই থাকবে পুরোনো যন্ত্রের সাথে। তো এইগুলো একটু মাথায় রাখবে। এবার আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে প্রসিডিওর। স্টুডেন্টস, একটা জিনিস আমি কেয়ারফুলি বলছি, একটু শোনো। ফার্স্ট টাইম উই আর অর্গানাইজিং আ ল্যাব ইন ভার্চুয়াল মোড। ভার্চুয়াল মোডে একটা যন্ত্র কি করে চালাতে হয় তোমাদের দেখানো হবে। সো সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু কশাসলি দেখবে। আমি যেখানে যেখানে মুভ করাবো, আমি বাটন গুলোকে মুভ করাবার চেষ্টা করব, করাবো বলতে পারছি না, চেষ্টা করব। যেরম যেরম হয় সেরম সেরম খুব ভালো করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো। নেক্সট 40-45 মিনিট অন্য কোনো দিকে তাকাবে না, ঠিক আছে? স্টার্ট। ওকে ম্যাম, ওকে ম্যাম। দিস ইজ ইয়োর ইনস্ট্রুমেন্ট। স্যার একটু আগে একটা ইনস্ট্রুমেন্ট দেখিয়েছেন, সেইটা এবং এইটা বোথ আর প্রেজেন্ট ইন আওয়ার কেমিস্ট্রি ল্যাব। আমি এই জন্য দুটো রকম ছবি এখানে রেখেছি, তোমাদের চোখটা সেট হবে, যখন ল্যাবে যাবে তাহলে একবারে চিনতে পারবে। ঠিক সেম এই ইনস্ট্রুমেন্টটাই আছে। সো দিস ইজ ইয়োর পিএইচ মিটার, খুব হ্যান্ডি একটা ছোট ডিভাইস। তোমাদের বইয়ের যেরকম একটা শেপ হয় সেরকম শেপের একটা ছোট হ্যান্ডি একটা ডিভাইস এটা, ঠিক আছে। এইবার চলে আসছি এর একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। নাও অন ইউর স্ক্রিন ইউ ক্যান সি আ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ইয়োর pH instrument. In the diagrammatic representation, the first rectangular box is your যেখানে তোমার ডিজিটাল রিডিংটা শো করে, ঠিক আছে, ডিজিটাল রিডিং বক্স। পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার টেম্পারেচার, ঠিক আছে। নেক্সট আছে the knob that is pH 4। pH 4 এর যে নবটা হয়
অ্যাকচুয়ালি দুটো নব থাকে, অ্যাকচুয়াল ছবিতে চলে আসো, সেখানে কি থাকে, দেয়ার ইজ আ বাটন হুইচ ইজ কল্ড ক্যালিব্রেশন অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ স্লোপ। দেখতে পাচ্ছ কি নিচে লেখাটা? Yes, ma'am. Calibration or slope. Cal or slope, it means Yes, one ma'am. first knob is need to adjust your pH4 buffer, and the second, the slope button, is used to calibrate by pH7. These two knobs, cal and slope, are used to calibrate your instrument. What is calibration? Already বলা হয়েছে, আবার বলবো, শুধু ভালো করে যন্ত্রটাকে চেনো আর ডায়াগ্রামের সাথে মিলিয়ে নাও। And the fourth one, একদম শেষের নবটা হচ্ছে ফাংশন। দ্য ফাংশন বাটনটা খুব একটা ইউজ হয় না, এটা যিনি ল্যাব করাচ্ছেন তার হাতে থাকে, তিনি ওটাকে পিএইচ মোডে সেট করে দেন। এটার আসলে এই যন্ত্রটার বিভিন্ন মোড হয়, তো আমরা পিএইচ মোডে করি, আমাদের এই ফাংশন নবটাকে পিএইচ মোডে সেট রাখতে হবে, যেটা দেখো অলরেডি ছবিতে আছেও। খানিকটা হেজিনেসের জন্য বুঝতে পারবে না। দ্য সেকেন্ড ওয়ান, দ্য ফার্স্ট ওয়ান ইজ এটিসি অর আরটিসি সামথিং, দ্য সেকেন্ড ওয়ান ইজ পিএইচ। তো অলরেডি যন্ত্রটা পিএইচ মোডে কনভার্ট করা আছে, সো সেই ফাংশন বাটনটা তোমাদের কোনো কাজে আসছে না আপাতত। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য টেম্পারেচার বাটন, দ্য pH4 knob and pH7 knob. ফাইন। ফার্স্ট আমি যখন ল্যাবে ঢুকি কি করি, যন্ত্রটা আমার ঢুকে বাঁদিকে একটা টেবিল থাকে, সেই টেবিলে রাখা থাকে, সেইখানে ফার্স্ট আমার কাজ হচ্ছে টু কানেক্ট দ্য ইলেকট্রোড। আমরা এতক্ষণ যে ইলেকট্রোডটা দেখেছি, দ্য মেড অফ গ্লাস ইলেকট্রোড, উই হ্যাভ টু কানেক্ট। ওর একটা জ্যাক আছে, সেই জ্যাকে ব্যাক সাইডে ইনসার্ট করার জায়গা আছে। ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ইলেকট্রোড। ইলেকট্রোড ইজ মেড অফ গ্লাস, তুমি ওকে এমনি ছেড়ে দিতে পারো না, যদিও ওর একটা স্ট্যান্ড আছে। আমি এখানে স্ট্যান্ডটা দেখাইনি, তার কারণ হচ্ছে দ্য স্ট্যান্ড ইজ নট ম্যান্ডেটরি, তুমি স্ট্যান্ড রাখতেও পারো নাও পারো। তো গ্লাস ইলেকট্রোড যদি স্ট্যান্ডে থাকে, করবে। হ্যাঁ বাবা আরেকবার ম্যাম বলো। স্ট্যান্ডটা না ধরলে ম্যাম এটা কি করে থাকবে এখানে? হ্যাঁ বলছি, এক্ষুনি আসছি। তো স্ট্যান্ডটা যেহেতু এটা গ্লাস ইলেকট্রোড, সেহেতু তুমি ইফ ইউ ইউজ স্ট্যান্ড অর উইদাউট স্ট্যান্ড, ইউ হ্যাভ টু পুট দ্য গ্লাস ইলেকট্রোড ইন আ বিকার। যদি স্ট্যান্ডে থাকে তাহলেও গ্লাস ইলেকট্রোডের নিচে নর্মাল টাইমে একটা অল্প নিউট্রাল সলিউশন বা জল, পাতি জলও নিতে পারো, ট্যাপ ওয়াটারও নিতে পারো, নিয়ে ওর মধ্যে হ্যাং করে রাখতে হবে, যাতে ও কোনোভাবে এদিক ওদিক হার্ড সারফেসে ঠেকে না যায়। যে এক্ষুনি জিজ্ঞাসা করছিলে স্ট্যান্ড ছাড়া কি করব, সে বিকারে ওটাকে জাস্ট চামচের মতন ইনক্লাইন করে রাখতে পারো। আমরা তাই করতাম, আমাদের ল্যাবে এত স্ট্যান্ড ফ্যান্ড কিছু হতো না। ঠিক আছে, সো ফার্স্ট উই কানেক্ট দ্য ইলেকট্রোড and dip it in a neutral solution. The only motive to dip it in a neutral solution is to prevent breakage, যাতে ভেঙে না যায় তার জন্য। Next we connect it with the power. এবার আমি প্লাগে দিয়ে অন করলাম। When we on, it seems like this, 0 0, ডিসপ্লেটা 0 0 শো করবে তোমাকে। এই হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট অন হয়ে গেল। নেক্সট আওয়ার জব ইজ টু ওয়েট 10 to 15 মিনিটস। একটু মেশিনটাকে গরম হতে দিতে হয়, ঠিক আছে? একটু 10-15 মিনিট দাঁড়ালে মেশিনটা একটু গরম হয়ে গেল। জেনারেলি এটা আমাদের যিনি রতিন স্যার থাকেন উনিই করে দেন, এই কাজগুলো করে উনি সেট করে রাখেন। ততক্ষণে তোমাদেরকে আমরা বুঝিয়ে টুঝিয়ে দিই, এতক্ষণ যেটা বোঝানো হলো বুঝিয়ে টুঝিয়ে দিই, তারপর উনি নিয়ে যান ইনস্ট্রুমেন্টের সামনে, ব্যাচে ব্যাচে বসিয়ে কাজটা শিখিয়ে দেওয়া হয়। সো এখানে আমরা ইনস্ট্রুমেন্টটা অন করার পর 10 to 15 মিনিটস একটু ওয়েট করতে হয় টু ওয়ার্ম দ্য মেশিন। দেন আওয়ার ফার্স্ট টাস্ক ইজ টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার। আমরা থিওরির দিন পড়েছিলাম, উই অলরেডি হার্ড দ্যাট pH is dependent on temperature. So when we do the experiment pH, we have to specify the current water temperature. এই মুহূর্তে একটা ওয়াটারের কত টেম্পারেচার হতে পারে, we have to measure and adjust the instrument accordingly. So what we need a thermometer. We have or dip it in a solution means normal tap water. Then you note the temperature reading. আমাদের এই মুহূর্তে জলের রিডিংটা দরকার, জলের টেম্পারেচারের রিডিংটা দরকার। মোটামুটি এয়ারের যা টেম্পারেচার হয় তার থেকে 1-2 ডিগ্রি কম হয় জলের টেম্পারেচার।
তো এখন যা টেম্পারেচার আমাদের, এখন যদি 24-25 থেকে থাকে, তো জলের টেম্পারেচার হবে নিয়ার অ্যাবাউট 23-22 এরকম। এইবার আমি কি করব, অল আর ফোকাস অন দা টেম্পারেচার প্যানেল। এবার তোমরা সকলে ছবির যেখানে টেম্পারেচার কথাটা লেখা আছে, স্টারের মতন যে বাটনটা আছে সেটার দিকে তাকিয়ে থাকবে। নাও উই অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার। বোঝা গেল? সবাই কি দেখতে পাচ্ছ কি ঘুরছে? এমন ভাবে Yes, বোঝো ma'am. যে যেন কোনোদিন যদি পরের মাসে যদি ইনস্ট্রুমেন্টের সামনে দাঁড় করিয়ে দিই, তাহলে যাতে দেখতে নিজের হাতে করতে পারো। এবার যতক্ষণ না আমার টেম্পারেচারটা অ্যাডজাস্ট হচ্ছে আমি ওটাকে মুভ করতে থাকলাম। এটা কোনো ডিজিটাল নয় বাবা, এটা কিন্তু অ্যানালগ। নিচে দেখো টেম্পারেচারের পাশে 20, 30, 40, 50 এরকম করে কাঁটা দেওয়া আছে। সো এটা তুমি ডিজিটাল প্যানেলে কোনো অবজারভেশন পাবে না, তোমাকে এই মুভ করে করে ওটাকে অ্যাডজাস্ট করিয়ে দিতে হবে। 22 কি 23-এ তুমি মোটামুটি অ্যাডজাস্ট করে দিলে, মোটামুটি কাছাকাছি দিলে হলো। নাও ইয়োর টেম্পারেচার ইজ সেট ফর দিস পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট। এবার টেম্পারেচারটা এর সেট হয়ে গেল। থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট উই ডু নট গোয়িং টু টাচ দ্য টেম্পারেচার নব। এবার এই এক্সপেরিমেন্টে কোনোভাবে ভুল করেও যেন টেম্পারেচার নবে হাত না যায়, তাহলে কি হবে, পুরো সিস্টেমটা ঘেটে গেল। আবার তোমাকে প্লাগ অন করে আবার তাকে টেম্পারেচার সেট করে আবার নতুন করে কাজ করতে হবে। তো আর যেন আমরা টেম্পারেচারে হাত না দিই। নেক্সট, ফার্স্ট উই হ্যাভ টু ওয়াশ দ্য ইলেকট্রোড। আগে কি ছিল জানো না, তুমি আজ প্রথম কাজ করতে চলেছো। তো ফার্স্ট অ্যাজ এ টেকনিশিয়ান ইউর ডিউটি ইজ টু ওয়াশ দ্য ইলেকট্রোড বাই ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটারের নিচে যে বিকারটা দেখছো, এটা হচ্ছে একটা ওয়াশ বিকার টাইপের। এটা একটা রাফ বিকার বলতে পারো, যার মধ্যে আমরা ওয়াশিং এর যাবতীয় কাজকর্ম করি। ওই জন্য আমি এটাকে নর্মাল বিকারের মতন দেখতে করিনি, একটু অন্যরকম করেছি। এটা যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, নট নেসেসারি দিস উইল বি আ গ্লাস, এনিথিং। তুমি এটা নর্মাল স্টিলের গ্লাসও ধুতে পারো, বাট প্রোভাইডেড যেন গায়ে ধাক্কা না লেগে ভেঙে না যায়, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ওয়াশ ইট প্রপারলি অ্যান্ড ড্রাই ইট বাই টিস্যু পেপার। টিস্যু পেপার দিয়ে আস্তে করে ট্যাপ করে করে, যেরকম ভাবে ধরো খুব হালকা জিনিসকে আমরা মুছি যেরকম ভাবে, সেরকম আস্তে করে গায়ে টিস্যু পেপার দিয়ে টাচ করে 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 জলটাকে ভালো করে টেনে নিতে হয়। জেন্টল ট্যাপ টু ড্রাই ইয়োর ইলেকট্রোড। হলো। আফটার ক্লিনিং the calibration procedure is start. এবার শুরু হবে ক্যালিব্রেশন। হোয়াট ইজ ক্যালিব্রেশন? স্যার অলরেডি বলেছেন, আমি খুব মানে জেনারেল টার্মে বোঝাচ্ছি। হোয়াট ইজ ক্যালিব্রেশন? ইউ হ্যাভ আ ইনস্ট্রুমেন্ট, পিএইচ ইনস্ট্রুমেন্ট। তুমি পড়াশোনা করে এসছো, ইউ নো হোয়াট ইজ পিএইচ, বাট দ্য ইনস্ট্রুমেন্ট ইজ আ মেশিন। হি অর শি ডাজন্ট নো হোয়াট ইজ পিএইচ, হি ডাজন্ট নো দ্য কেমিস্ট্রি ইভেন। ও একটা ইনস্ট্রুমেন্ট, ওকে তোমাকে চেনাতে হবে যে দেখো বাবা, এই দুটো, এই পিএইচ এর দুটো সলিউশন তোমাকে দেখিয়ে দিলাম, চিনে নিলে এইবার আমি তোমাকে গোটা 50 যত খুশি স্যাম্পল দিই না কেন, তুমি আমাকে বলে দেবে এর কি পিএইচ। ও এইটা পারে, ও কোনো সায়েন্স জানে না। তো ফার্স্ট ওকে যে চেনাবো যে দেখো এই দুটো স্যাম্পল, এই আমি বলে দিলাম, এইবার তুমি আমাকে বলো যেগুলো আমি জানি না সেগুলোর কি পিএইচ। তো আমি তাকে দিয়ে চেনাবো, দ্যাট প্রসেস ইজ কল্ড ক্যালিব্রেশন। এটা কি বোঝা গেল ক্যালিব্রেশন কি জিনিস? এনি কাইন্ড অফ ডিজিটাল Yes, ইনস্ট্রুমেন্ট ma'am. নিড ক্যালিব্রেশন। Yes, ma'am. প্রত্যেক Yes, ma'am. হ্যাঁ, প্রত্যেক Yes, ma'am. যন্ত্রের একটা ক্যালিব্রেশন চাই। মানে আমি ওকে চিনিয়ে দেবো। কিভাবে চেনাবো? লেটস স্টার্ট। In our instrument we have two type of calibration solution, that is pH4 and pH7. আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আছে তাতে দু ধরনের ক্যালিব্রেশনে করার অপশন আছে, 4 আর 7। নরমালি ইনস্ট্রুমেন্ট গুলোতে দুটো ক্যালিব্রেশন মোড থাকে, দুটোর বেশি হয় না, দুটোই থাকে। One is neutral, that is pH7, and another is either acidic or basic. ভালো করে বোঝার চেষ্টা করো। কোন কোন ইনস্ট্রুমেন্টে থাকে pH7 আর pH10, মানে একটা নিউট্রাল একটা বেসিক। কোন কোন ইনস্ট্রুমেন্টে থাকে pH4 and pH7। ইট ডিপেন্ডস কোম্পানি কি তোমাকে কি দিচ্ছে, ম্যানুফ্যাকচারার যেরকম দেবে তোমাকে সেরকম কাজ করতে হবে। এখানে তোমার আর কোনো চয়েস নেই। তুমি কিনে আনার পর ও যদি বলে দেয় 4 আর 7, তোমাকে 4 আর 7ই করতে হবে। তো আমাদের ল্যাবে যে ইনস্ট্রুমেন্ট আছে, যে দুটো ইনস্ট্রুমেন্ট আছে, দুটোই হচ্ছে pH4 আর pH7 এর ক্যালিব্রেশন দিয়ে করা হয়। সো ফার্স্ট উই হ্যাভ পারফর্মড দ্য ক্যালিব্রেশন অফ pH4। আমরা প্রথম pH4 দিয়ে ক্যালিব্রেশন করব। হোয়াট ডু ইউ মিন? যে আমি pH4টা আমি জানি ওটা বাফার, pH4 আমি কিনে এনেছি, আই নো দ্যাট। আমি ওকে দেব,
ওকে বুঝিয়ে দেবো যে দেখো এটা pH 4 জেনে নাও। এইবার this is the first step of calibration. So what we have to do, সবাই ইলেকট্রোডের দিকে খেয়াল করো। We have to take the pH 4 buffer solution in a glass beaker that should be cleaned. pH 4 buffer solution একটা বিকারে আমি নেব, খুব ছোট্ট বিকার হয় এগুলো, 100 ml এর মতন হয়, বিকারে নেব, নিয়ে আমি ওটাকে আস্তে করে গ্লাস রডটাকে বা ইলেকট্রোডটাকে ওর মধ্যে ডিপ করাবো। স্ট্যান্ডে ডিপ করাতে পারো, স্ট্যান্ডে যদি ডিপ করো you have to dip such amount that যে নিচের যে বাল্বটা, the bulb portion at the bottom of your electrode must be dipped into the solution, otherwise proper reading cannot be get. তোমার নিচে যে বাল্বের মতন অংশটা থাকবে, এটা এখানে ছবিতে দেখানো সম্ভব হয়নি, সেই বাল্বটা যেন অবশ্যই সলিউশনের মধ্যে প্রপারলি ডিপ হয়ে থাকে, কারণ ওকে যদি ডিপ না করো he can't measure the concentration of hydrogen ion. The process is you have to dip it properly and a little bit stirring is necessary. একটু ওটাকে শেক করিয়ে নিতে হবে। সে শেক করাবার জন্য তোমার হাতের উপর ডিপেন্ড করছে, তুমি চাইলে ইলেকট্রোডটাকেও খুব ফাইন শেক করাতে পারো, আর যদি মনে হয় ইলেকট্রোড স্ট্যান্ডে আটকে আছে we can't shake it, then you have to a little bit stir the beaker. আমি একটু বিকারটাকে ধরেও নাড়িয়ে দিতে পারি, it means কিছুই না, জাস্ট একটা হোমোজেনিয়াস করে দেওয়া যাতে রিডিংটা প্রপার আসে। So we dip it in a pH 4 buffer solution and then everyone focus on the pH 4 knob. সবাই এবার pH 4 নবটার দিকে তাকিয়ে থাকবে and then we adjust the pH 4 knob. এখানে একটা কথা বলে রাখি, যখন তুমি এখানে ডিপ করবে, when you dip the buffer electrode into the buffer solution, related reading will be shown in your display box. একটা রিডিং শো করবে, ওটা একদম জিরো থাকে না। এখানে আমি ক্লিন দেখাচ্ছি কারণ এতটা অ্যানিমেশন সম্ভব নয় আমার পক্ষে। কিছু একটা রিডিং নিয়ার টু দ্য 4, তুমি যদি 4 ডোবাও হয় 4.4 দেখাতে পারে, 4.2 দেখাতে পারে, 3.8 দেখাতে পারে, ওর মানে ইট উইল শো ক্লোজ টু দ্য pH 4, তোমাকে pH 4 এর কাছাকাছি কিছু একটা ও শো করবে। সো তুমি কি করলে, যতক্ষণ না প্রপার pH 4 আসছে তুমি ওই বাটনটাকে মুভ করাতে থাকলে আস্তে আস্তে, খুব স্লাইড, যত স্পিডে এখানে মুভ করছে অত স্পিডে কিন্তু হয় না জিনিসটা। when the instrument will adjust it show proper 4, ধরো 3.9 এলো, তখন তোমাকে ওই নবটাকেই খুব স্লাইড মুভ করাতে হবে, একদম হাতের কন্ট্রোলে স্লাইড মুভ করি ওটাকে 4 এ এনে আটকে দিতে হবে। খুব যদি বাইক করে ঘুরিয়ে দাও ও 4 থেকে লাফিয়ে 5 এ চলে যাবে। বারবার ঘোরালে ফেরালে কিন্তু আবার যন্ত্র নষ্ট হয়। খুব স্লাইড নবটাকে you have to adjust very carefully to stick the digital display at 4, the reading at 4 you have to keep it. যেই 4 আসবে তোমাকে যন্ত্রটা নবটা ছেড়ে দিতে হবে। So the first step of calibration is complete. The instrument is now know what is pH 4. এবার ইনস্ট্রুমেন্ট যে কিনা এতক্ষণ কিছু জানতো না সে জানলো pH 4 কাকে বলে, কোন সলিউশনটা pH 4 সেটাও জেনে গেল। নেক্সট, again the washing procedure you have to perform very carefully. তোমাকে নেক্সট ওটাকে তুলেই, আবার অনেকে আছে খেয়াল রাখতে পারে না, তাড়াতাড়ি করে pH 7 এর মধ্যে ডিপ করে দেয়। এই যে pH 7 এ ডিপ করলে again the contamination will start. What happened? Some amount of pH 4 solution will now mix with pH 7. So the pH 7 solution is now not stick at pH 7, it becomes slightly less than pH 7. বোঝা গেল কন্টামিনেশনটা কি জিনিস? তুমি pH 4 থেকে বার করে যদি টপাস করে pH 7 এর মধ্যে ঢুকিয়ে দাও এই ওয়াশিং প্রসিডিওরটা না করে, তাহলে ফিউ ড্রপস pH 4 চলে গেল 7 এর মধ্যে, যার ফলে যে এতক্ষণ 7 ছিল সে এখন 7 থেকে একটু নেমে ওই খুব বেশি নামবে না, ওই 6 এর আশেপাশে ঘুরবে। সেটাও কিন্তু তোমার ইনস্ট্রুমেন্টের জন্য ক্ষতি, তোমার এক্সপেরিমেন্টের জন্য ক্ষতি, ভুলভাল রিডিং দেবে, তারপরে কিছু বুঝতেই পারবে না কি হচ্ছে। So washing is very much important. Never forget to wash and to clean by tissue paper. Properly clean করতে হবে, খুব আস্তে করে মুছবে, খুব চাপ দিয়ে মুছবে না, যেটা আগে বলেছি। Next, again the second part of calibration. Now we have to adjust or calibrate via pH 7. এবার আমরা যন্ত্রটাকে অ্যাডজাস্ট করব pH 7 দিয়ে। Again the same procedure.
we have to put the pH 7 buffer solution and must keep in mind that the lower portion of electrode should be dipped into the solution. এবং খেয়াল রাখতে হবে নিচের পোর্শনটা যেন অবশ্যই ডিপ করে থাকে। এত ডিপ করাবো না যে ও বটমে গিয়ে ঠুকে যায়, গ্লাসের বটমে গিয়ে ঠক করে আওয়াজ হয়, ওরকমও যেন না হয়, আবার যেন হাওয়াতেও না ভাসে। ডিপ করালাম। নাও উই অল ফোকাস এট দ্য pH 7 নব। এবার সবাই ওই ডিজিটাল ছবির pH 7 এর দিকে নজর রাখবে। নাও উই এগেইন অ্যাডজাস্ট ইট। এখানেও তাই, দ্য ডিসপ্লে উইল বি ফাউন্ড ক্লোজ টু 7, 7 এর কাছাকাছি দেখাবে। সুতরাং খুব বেশি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই, লিটল বিট অ্যাডজাস্ট করাবে এন্ড ইউ উইল গেট pH 7। বোঝা গেল? এই হচ্ছে আমার ক্যালিব্রেশন। সো ক্যালিব্রেশন, হোয়াট ইজ ক্যালিব্রেশন? এবার আমি যন্ত্রটাকে চিনিয়ে দিলাম, লুক দিস ইজ pH 4 এন্ড দিস ইজ pH 7। চিনে নিয়েছো? এইবার আমি তোমাকে কিছু আননোন স্যাম্পল দিতে চলেছি, তুমি আমাকে বুঝিয়ে দাও, যে বলে দাও কোনটা কি। তোমরা কি বুঝলে? তোমাদের মাথাটা কি ক্যালিব্রেট হলো? এইবার দেখো, সবাইকে জিজ্ঞাসা করছি, ক্যালিব্রেশন এখানে শেষ হচ্ছে, নিজেদের মাথাটা কি ক্যালিব্রেশন হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Calibrate. Yes, ma'am. So your instrument is now completely ready to perform any kind of experiment. এবার ইনস্ট্রুমেন্টটা আমার পুরো রেডি আছে। এবার তুমি 3টে সলিউশন আনো, একটা আনো, দুটো আনো, 200টা স্যাম্পল আনো, ও পর পর রিডিং দিতে থাকবে। ঠিক আছে? নেক্সট, again the wash procedure, because now you have to dip it in a different kind of unknown solution. This is unknown because this is nature is totally unknown to you. এটাকে আমরা নেক্সট স্যাম্পল গুলোকে আমরা আননোন স্যাম্পল বলবো। কেন? এটা মানে পিএইচ জানা তো দূর, এটার নাম পর্যন্ত আমরা জানি না। ঠিক আছে? সো দিস ইজ এগেইন দ্য ওয়াশিং প্রসিডিউর। এখানে একটা কথা বলি, যখন পিএইচ টেস্ট হয়, it can possible in any kind of acid, any kind of solution, যে কোনো সলিউশন। ধরো একটা মেটালকে আমি কোনো কনস্ট্রাকশন চলছে, সেখানে সয়েলের কি কোয়ালিটি জানতে গেলে আমাকে সেই সয়েল তুলে এনে ল্যাবে তাকে এক্সট্রাক্ট করে তার থেকে ওয়াটার বার করে তার পিএইচ করতে হয়, টু আন্ডারস্ট্যান্ড দ্য সয়েল কোয়ালিটি বিফোর কনস্ট্রাকশন। তুমি একটা কোনো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট বানাতে চলেছো, কোনো একটা ব্যাটারি, যে একজন আছে ব্যাটারির ইয়েতে ম্যানুফ্যাকচারিং এ আছে, সে একটা সলিউশন ইউজ করতে চলেছে, তো সেটাকে সে ল্যাবে যদি টেস্ট করতে হয়, তার যদি নিজস্ব সেটআপ থাকে তার কোম্পানিতে, তাহলে সে পারচেস করার পর এটাকে একবার টেস্ট করে নিতে পারে। টু টেস্টিং দ্য সলিউশন, টু টেস্টিং দ্য ইনগ্রিডিয়েন্টস, ইউ হ্যাভ টু নো দ্য টোটাল প্রসিডিউর। এই আমি ওয়াশ করলাম, ওয়াশ করার পর এগেইন উই আর স্টার্ট দ্য আননোন স্যাম্পলস। এবার আমি আননোন স্যাম্পল নিয়ে কাজ করা শুরু করব। এখানে কি করব? এখানে আমার যে নবগুলো আছে, টেম্পারেচার, pH 4, pH 7 বা ফাংশন, এর সবকটার ইউজ হয়ে গিয়েছে। ফাংশন তো আগেই করে দিয়েছিলাম, টেম্পারেচার আমি সেট করে দিয়েছি, pH 4 আমি আগেই ক্যালিব্রেট করে নিয়েছি, নেক্সট আমি pH 7 ক্যালিব্রেট করে নিয়েছি। এবার আমার কাছে যা আছে, টোটালি these are unknown salt, unknown solution, not salt, these are unknown solution. First we put sample A. এই স্যাম্পল গুলো কোথা থেকে এসছে? এই স্যাম্পল গুলো আমাদের ল্যাব থেকে স্যার প্রোভাইড করেন। So we take sample A. Again we have to dip the electrodes in a properly manner that the lower portion can be dipped into the solution. ডিপ করলে, ডিপ করার পর ইট ইজ আননোন টু ইউ, তুমি জানো না এটার কি নেচার, সুতরাং তোমার আর অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গা নেই, সুতরাং আর যন্ত্রটাতে হাত দেবে না, জাস্ট ডিপ করবে, একটু স্টার করবে, আর লিটল বিট স্টারিং, অ্যান্ড দেন কিপ ইট ফর ফিউ মিনিটস। তুমি যখনই আননোনটা ডিপ করবে, দেখবে ডিসপ্লেতে রিডিং আসতে শুরু করছে এবং খুব ফ্লাকচুয়েট করছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কমছে। কিরকম ভাবে কমে? ধরো ডিপ মানে পয়েন্টের পর যেটা 2 ডেসিমাল যদি থাকে, লাস্ট ডেসিমালটা ফ্লাকচুয়েট করতে থাকে। যন্ত্র যত ভালো হয়, পাওয়ার সাপ্লাই যত প্রপারলি থাকে, তত এই ফ্লাকচুয়েশনটা কম হয়। এরকম ফ্লাকচুয়েট করছে, যতক্ষণ ফ্লাকচুয়েট করবে ইউ হ্যাভ টু ওয়েট, তোমার কিছু করার নেই। তুমি একবার স্টার করে দিয়েছো, তোমার ডিউটি তুমি শেষ করেছো।
ওই স্টার করার পর যে জলটা নড়ছিল সেও পুরো থামবে, সলিউশন স্যাম্পেলটা পুরো স্ট্যান্ড স্টিল হবে। রিডিং যেটা ফ্ল্যাকচুয়েট করছিল ও ফ্ল্যাকচুয়েট করতে থাকবে, তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া কোনো কাজ নেই, কারণ ও ডিজিটাল, ও সবকিছু ক্যালকুলেট করে দেবে। ও যদি তোমাকে শুধু হাইড্রোজেন কনসেন্ট্রেশন মেপে ছেড়ে দিত, তাহলে তোমাকে লগারিদম সেই pH is equal to minus log of concentration of hydrogen ion ওতে পুট করতে হতো। সেই সবও করছে না, ও নিজে তোমাকে ক্যালকুলেশন করছে। তো তার জন্য তোমাকে খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যখন আস্তে আস্তে রিডিংটা ফিক্স হবে, দেখবে একটা জায়গায় রিডিংটা আর চেঞ্জ হচ্ছে না, দাঁড়িয়ে গেছে। এই যে 3.23 দেখছো, নর্মালি কি হয় 24, 26, 25, 22, 24 এরকম ফ্লাকচুয়েট করতে থাকে। 3 ডেসিমালের বাইরে যেটা আছে না 3, সেইটা ফ্লাকচুয়েট করে না। ও যদি ফ্লাকচুয়েট করে বুঝবে যন্ত্রটা গেছে, তো ফেলে দিয়ে আবার নতুন করে বানাতে বসতে হবে। ফ্লাকচুয়েশন হয় পয়েন্টের পরের ভ্যালুগুলো। ওই 23 যেটা আছে 22, 24 এরকম করে 0.23টা 0.22, 0.24 এরকম করে ফ্লাকচুয়েট করছে, করতে 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 একটা সময় দেখবে থেমে গেছে। তখন তোমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট ফর ফিউ সেকেন্ডস সো দ্যাট দ্য ডিজিটাল রিডিং গেটস ফিক্স হলো। নাও ইয়োর জব ইজ টু রাইট ডাউন দ্য ডেটা অন ইয়োর ল্যাব কপি। তোমাদের যে রাফ ল্যাব কপি আছে সেটা সঙ্গে নিয়ে থাকতে হয়, পেন আর ল্যাব কপি সঙ্গে রাখতে হয়। যেই এলো তুমি কি লিখলে খাতায়, স্যাম্পল এ রিডিং 3.23। দিস ইজ ইয়োর ফার্স্ট টাস্ক। নেক্সট ম্যাম এটা এগেইন কোথা পর্যন্ত কত করতে থাকে এই রিডিংটা? কি থাকে বুঝলাম না। মানে এই রিডিংটা মানে যা খুশি আসতে পারে? যা খুশি মানে বিটুইন 1 to 14 ই আসবে। পিএইচ আচ্ছা এর আচ্ছা। স্কেল কত 0 to 14, তো 0 to 14 এর মধ্যেই আসবে। হুম। বোঝা গেল? তো এগেইন ইউ হ্যাভ টু ওয়াশ and clean it, dry it ম্যাম properly. ম্যাম একটা হুম, কোশ্চেন ছিল ম্যাম। বলো। আমরা যে PH4 যে অ্যাসিড গুলো দিয়ে মেজারমেন্ট মানে ওটা মেজারমেন্ট করছি, ওই অ্যাসিড গুলো কি আবার রিইউজ করা যাবে না ওইগুলো সিঙ্গেল ইউজের জন্য? Reuse in what sense? Reuse in other purpose or in pH meter? ইন PH মিটার ম্যাম। Yes, you can. Until it gets contaminated, you can. That's why you are asking that prevent contamination. ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। Hmm. ম্যাম So এগুলো কি করার সময় হাতে এগুলো ম্যাম এগুলো কি করার সময় হাতে কোনো গ্লাভ ফ্লাভ করে কাজ করতে হবে নাকি? না না, কিচ্ছু লাগে না। আমরা সেই সমস্ত ইনস্ট্রুমেন্টই দিই, মানে সেই সমস্ত সলিউশনই দেওয়া হয় যেটা তোমার হাতে লেগে গেলেও কোনো ক্ষতি হবে না। ল্যাবে আমরা সেরকম হার্মফুল কিছু করাই না। বাট হ্যাঁ, তুমি Okay. যদি কোনোদিন ওয়ার্কিং ফিল্ডে যাও, ঠিক আছে, তোমাকে কোনো জায়গার কোনো ফ্যাক্টরির আউটলেট বা কিছু ধরনের কিছু টেস্ট করতে হচ্ছে, তখন তুমি সেখানকার যা প্রিকশন পুরোটা নেবে। বাট ল্যাবে দরকার নেই, কারেন্ট না খেলেই হলো, ব্যাস। তো ওকে ম্যাম। এগেইন দ্য প্রপার ক্লিনিং, প্রপার ড্রাইং ইজ ভেরি মাচ এসেনশিয়াল। এটা যেন কোনোভাবে ভুল না হয়। এখন হয়তো ছবিটা বারবার দেখছি, বারবার মনে হচ্ছে যে এক ছবি কেন বারবার ঘুরে ঘুরে আসছে, বাট যখন করতে যাবে না তখন দেখবে ভীষণ ভুল হয়। এই ওয়াশিংটা ভীষণ ভাবে মিস হয়। নিজেদের মধ্যে গল্প করতে করতে দুপুর 2টোর আগে হয়তো ল্যাব, খিদে পেয়ে গেছে, পেটে চোঁচো আওয়াজ হচ্ছে, বন্ধু বাইরে ডাকছে, তখন এটার থেকে ডিপ করে ডাইরেক্ট ওটাই ডুবিয়ে দিলাম। স্যাম্পেল এটাও গেল, বিটাও গেল, সব গেল। ঠিক আছে, আচ্ছা। নেক্সট এগেইন we put the second sample, that is sample B. Again proper dip is very much necessary. এই খোলা বার করার সময় খেয়াল রাখবে কোনোভাবে যেন দেওয়ালে ঠুকে না যায়, ঠুকে গেলেই বিপদ। এরকম আমাদের ল্যাবে হয়েছে, লাগিয়ে দিল ধাক্কা, ঝরঝর করে সলিউশনের মধ্যে সব ভেঙে পড়ে গেল। আবার আমাদের নতুন করে জানাতে হয় কলেজকে, সেখান থেকে পারচেজ হয়, হওয়ার পর আবার ল্যাবটা শুরু হয়, ততদিন ল্যাবের কাজ বন্ধ, কারণ এটা একটাই সিঙ্গেল পিসে আসে, ইলেকট্রোড পার ইনস্ট্রুমেন্ট একটাই দেয়। ঠিক আছে, এগেইন আমি পিএইচ স্যাম্পল বি তে ডিপ করলাম। ডিপ করার পর আর আমার অপেক্ষা করা ছাড়া কোন, জাস্ট লাইক স্যাম্পল এ, ইউ হ্যাভ টু ওয়েট, নো আদার টাস্ক ইউ হ্যাভ, till the samples becomes stand still and the digital reading stops fluctuating.
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না সলিউশনটা থেমে যায়, কারণ তুমি তো একটু স্টার করেছো, একটু নাড়ানো পড়েছে ওটার উপর। আর ডিজিটাল যে রিডিংটা দিচ্ছে সেটা যতক্ষণ না ফিক্স হয়, প্রথম ওই আগে পিছে করবে, আপ প্লাস মাইনাস হতে হতে একটা টাইমে it becomes a fixed data. That is, here we take sample B is 9.47. You have to write Hello, down ma'am. in your notebook. বলো। ম্যাম এখানে যে 9.47 আছে 4টা চেঞ্জ হয় না 7টা চেঞ্জ হতে থাকে, যেমন বললেন যে 9.4846 মানে ইনস্ট্রুমেন্ট যদি খুব ভালো থাকে তাহলে 7টা চেঞ্জ হবে, ঠিক আছে? Okay. যদি খুব বেশি ইনস্ট্রুমেন্টটা পুরনো হয়ে যায়, খুব বেশি পাওয়ার ফ্লাকচুয়েটিং শুরু হয়ে যায়, তাহলে 4 থেকে চেঞ্জ হওয়া শুরু করবে, ঠিক আছে? আর ma'am, যদি যদি কখনো ওই- 9টা চেঞ্জ করতে হ্যাঁ। শুরু করে, তাহলে মেকানিককে ডেকে পাঠাবে, যন্ত্রটা সারাতে দিতে হবে, ওকে ঠিক আছে? তো লিটল বিট ফ্লাকচুয়েট হতে হতে এটা এসে দাঁড়াবে। দাঁড়াবার পর ইউ হ্যাভ টু নোট ডাউন ইন ইউর নোটবুক। নোট করলে এইভাবে যতগুলো হবে, আমি এখানে 3টে স্যাম্পল দেখাবো, কারণ আমরা ল্যাবে যেটুকু করাই শুধু সেটুকুই এখানে দেখাবো। এগেইন উই ওয়াশ ইট প্রপারলি, ঠিক আছে? ওয়াশ করার পর ভালো করে ক্লিন টিন করে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, ছবিতে দেখো আমি যে পিকচারটা দিয়েছি সেখানে ওয়াশ বটলের যে নবটা আছে, দ্যাট মিনস দ্য রেড কালার ইজ গোয়িং টু টাচ ইউর ইলেকট্রোড। দেখেছো কি? ইলেকট্রোডে টাচ করে আছে। এটা কিন্তু Yes, ma'am. প্রপার নিয়ম নয়, প্রপার নিয়ম হচ্ছে তুমি ওটাও টাচ করতে পারো না, তাহলে ওর মধ্যে দিয়েও আবার লেগে যাবে, ওর মুখে স্যাম্পল লেগে গেল। তো নিয়ম হচ্ছে একদম প্রপার নিয়ম হচ্ছে পারফেক্ট ড্রাইং, ঠিক আছে? করার পর again you have dry all these things and perform the last sample, that is ম্যাম হ্যাঁ একটা বলো কোশ্চেন ছিল। বলো ম্যাম বলো। বলছি এগুলো কি স্যাম্পল এবিসি বলেই এ হবে নাকি কিছু নাম আছে? তুমি যেরকম দেবে স্যাম্পল, তোমাকে যে টেস্ট করতে দিয়েছে সে যে নামে দেবে সেটাই, আমরা ল্যাবে এবিসি করে দিই। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা কোয়েরি ছিল। বলো। ম্যাম আমি ডিজিটাল পিএইচ মিটারটাকে আমি ইন্ট্রোডিউস করালাম পিএইচ 7 অবধি, ঠিক আছে? তো পিএইচ 7 অবধি মানে ওটা নিউট্রাল থাকলো, লেস দেন 7 যদি হয় তাহলে সেটা বেসিক থাকলো, সরি অ্যাসিডিক থাকলো। তো যদি এই যে আপনি যে দেখালেন 9.47 বা 9.43, তো এটা তো বেসিক, ঠিক আছে? হ্যাঁ, সরি basic। এটা তো হ্যাঁ বেসিক। হ্যাঁ, তাহলে ম্যাম basic, এটা ঠিক চিনবে কি করে? এটা না পিএইচটা মানে ওই হ্যাঁ হয়ে যায় সেটা, এক দুটো দিলেই ওরা মোটামুটি ওর রেসপেক্টে বার করে, মানে ওকে তুমি 7 দেখিয়েছো, ও 7 এ যে কনসেন্ট্রেশনটা পেয়েছিল সেই রেসপেক্টে ও দেখলো হায়ার কনসেন্ট্রেশন, সো ইট পুট ইট অন 9। তোমাকে যে মানে ফার্স্ট আর লাস্ট চেনাতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো দুটোকে চিনিয়ে দিলেই হয়। তুমি চাইলে এরকম কোনো ইনস্ট্রুমেন্ট যদি আসে পিএইচ 4 আর 10 তাহলেও সম্ভব, নর্মালি একটা নিউট্রাল দেয়। ওকে 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 ম্যাম। এটা হয়ে যায়, এটা এই অ্যাডভান্সমেন্ট এসে গেছে অলরেডি। এর পরের যেগুলো পোর্টেবল ইনস্ট্রুমেন্ট আছে না, সেগুলো তো ক্যালিব্রেশনও দরকার নেই, এখান থেকেই ক্যালিব্রেট করে নিয়ে যায়, নিয়ে গিয়ে জাস্ট মানে এখন তো আর স্যাম্পল সাইট থেকে তুলেও আনে না, ভালো ফার্ম গুলো সাইট থেকে তুলে আনে না, টেকনিশিয়ান যায় ওখানেই টেস্ট করে দিয়ে চলে আসে। একজন তুলে আনবে, একজন রাখবে, টেকনিশিয়ান বাড়ি চলে গেছে, পরের দিন আসবে, এসে করবে, তারপর সে টাইপ করতে পাঠাবে, সেখানে রিপোর্ট টাইপ হবে, তারপর সেটা ফ্যাক্টরিতে যাবে, তো অনেক দেরি। ও যায়, গিয়ে ডেটা দেয়, দিয়ে স্লিপ আছে বেরোয়, স্লিপ হাতে ধরিয়ে দিয়ে চলে আসে। সো তখন আর ক্যালিব্রেশন লাগে না। এখন আরো এটা যেটা দেখছো এটাও ব্যাকডেটেড, এর থেকেও অ্যাডভান্সমেন্ট বেরিয়ে গেছে, তবে ল্যাবে ম্যাম এগুলো এটাই পারফর্ম। অ্যাকচুয়ালি ওই মেশিন লার্নিং দিয়ে করে, মানে একটা সাতকে দেখিয়ে দিলাম, এটা মানে কম্পিউটারের সিলেবাস আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং দিয়ে হ্যাঁ করে। এক্স্যাক্টলি, হ্যাঁ ইয়েস একদম ম্যাম। ঠিক। যত অ্যাডভান্সমেন্ট হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে ক্যালিব্রেশনটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে। ইয়েস ম্যাম। So then you put the sample in, again the fluctuation start, and when it still it gives 7.18. এই তিনটে জাস্ট এক্সাম্পল, ল্যাবে অন্য তিনটেও দিতে পারে তোমাদের, এটা আমি জাস্ট বোঝাবার জন্য তিনটে ডেটা আমি দিয়েছি। তাহলে এখানে আমার যত আননোন স্যাম্পল আছে তার টেস্ট করাটা শেষ হলো। তাহলে আমি কি করলাম একটু রিক্যাপিচুলেট করি। ফার্স্ট উই প্লাগ ইট and fix the electrode. প্রথমে আমি ইলেকট্রোডটা লাগালাম, প্লাগে অন করলাম। We have to wait 10 to 15 minutes
so the instrument is little bit warm up. Then we adjust the temperature knob according to the present water temperature. করলে করার পর ইনস্ট্রুমেন্টটা রেডি হলো। Now you have to start calibration. First calibration you have to done according to the instrument. Here it is pH 4. If the instrument is not automatically display the pH 4, then you have a knob to adjust this. যদি pH 4 টা অটোমেটিক ও না ধরে, অনেক সময় সলিউশন এবং ইনস্ট্রুমেন্ট ভালো থাকলে কিন্তু একবারে ধরে নেয়, ওই pH 4 বাটনটা হাত দেওয়ারও দরকার হয় না, আমরা এরকমও পেয়েছি। দিলে ওটা 4 এ অ্যাডজাস্ট হলো। Then you have to clean it properly and dip it in a pH 7 different buffer. Then again if needed you have to adjust the instrument. যদি দরকার হয় তুমি ইনস্ট্রুমেন্টটা অ্যাডজাস্ট করে নিলে কততে 7 এ। Now your instrument is ready to perform. Now you can bring any kind of solution, but make sure that it must be in liquid form. Solid নিয়ে চলে আসলে হবে না, must be in liquid form, and every time you have to clean your electrode. প্রত্যেকবার যা স্যাম্পল যেখান থেকে স্যাম্পল আনার ইচ্ছা আনতে পারো, কিন্তু ইলেকট্রোডটা প্রপার ওয়াশ করতে হবে। দেন ইউ ক্যান পারফর্ম এনি কাইন্ড অফ সলিউশন। নর্মালি কলেজে কি হয়, আমরা 3টে স্যাম্পল দিই, মানে স্যার 3টে স্যাম্পল সেট করে রাখেন, ছেলেপুলে ব্যাচে ব্যাচে এসে এসে সেইটা করে, এটা আমরা ল্যাব থেকে ম্যান্ডেটারি করাই। এরপর কিছু ছেলেপুলের ইচ্ছা হয় নিজে যে ঘরের জলটা খায় সেটা কি, তখন নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করে ঢেলে টেস্ট করে, মোস্ট ওয়েলকাম, করতে পারো। এক বছর ছেলেপুলেরা, হ্যাঁ বলো। ম্যাম বলছি যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তো আমাদের ডিএম ওয়াটার মিক্সিং করতে হয় যখন রানিং স্ট্যাটাস হয় ব্যাটারি। আমি এখানে শুধু যদি সালফিউরিক অ্যাসিডের পিএইচ করতে চাই, পিএইচটা জানতে চাই, তাহলে আমি সালফিউরিক অ্যাসিড থেকে প্রথমে আমি ডিএম ওয়াটারটা আলাদা করব কিভাবে? ওটা দেখো কিভাবে আসে, আমার ধারণা নেই ওটা কিভাবে আসে। ওটা কি আলাদা ফর্মে আসে না? সবসময় কি ডিএম ওয়াটার ফর্মেই আসে? ব্যাটারি যখন ম্যানুফ্যাকচারিং হয়ে যায় তখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে একটা লিটল পরিমাণে ডিএম ওয়াটার মিক্সআপ থাকে। যখন পিওর সালফিউরিক অ্যাসিডটা আসছে তখনই তুমি পারচেজ করার সাথে সাথে টেস্ট করতে পারো, তাহলেই পিওর। হ্যাঁ ম্যাম, ওটা আমি প্রথমে করলাম। এবারে ধরুন আমি 2 মান্থ পরে আমার সালফিউরিক অ্যাসিড আমি পিএইচ চাইছি, যে আমার 2 মান্থ ব্যাটারি রানিং হলো, তারপরে আমি পিএইচ চাইছি, তখন তো আমাকে সেক্ষেত্রে ডিএম ওয়াটারটা আলাদা করতে পারবে না। যদি সলিউশনটা মিক্স আপ হয়ে যায়, ইরিভার্সিবল চেঞ্জ, ওটা তো আবার মানে ইরিভার্সিবল চেঞ্জ অ্যাকচুয়ালি ওটা। সৌম্যদীপ তুই ক্লাস করা, ম্যামকে চুপ করে দিচ্ছি। সো ইউ কান্ট সেপারেট ইট। তুমি সেপারেট করতে তাহলে ওটার সেপারেশন আলাদা ডিস্টিলেশন প্রসিডিউর আছে, দ্যাট ইজ নট বিলং টু পিএইচ। তোমার একটা সলিউশন যদি অ্যাসিডের সাথে মিশে গিয়ে থাকে এবং আফটার 2 মান্থস ইউ হ্যাভ টু চেক, দেন হয় তুমি টোটাল স্যাম্পলটা করো অথবা ওকে এবার ডিস্টিল করো। সেই ডিস্টিলেশনের আলাদা প্রসিডিউর আছে, ডিস্টিলেশনের আলাদা একটা ল্যাব আছে, আলাদা একটা সেটআপ আছে, ইউ হ্যাভ টু সেপারেট দিস। বুঝা গেল? ওকে ম্যাম, ওকে ম্যাম। সো ইন এনি কাইন্ড অফ সলিউশন তুমি এখানে টেস্ট করতে পারো। কি কি করতে পারি, যদি কোনোদিন মুখোমুখি দেখা হয় কি কি টেস্ট করব, এই স্যাম্পল গুলো তো করবই। দ্বিতীয়ত ছেলেপুলে যেটা করে থাকে, কোল্ড ড্রিঙ্কস আনি, ডিফারেন্ট টাইপ অফ কোল্ড ড্রিঙ্কস, ওই তোমার ক্যান্টিন থেকে নিয়ে আসে। তাতে আমরা ও ছেলেপুলে টেস্ট করতে গিয়ে জানতে পেরেছি মাউন্টেন ডিউ যেটা হয় ওর একটু কম হয়। কম হয় মিনস দিস অল আর অ্যাসিডিক। আমরা সকলেই জানি all the cold drinks are in acidic range. Acidic range means between 2 to 4 এর মধ্যে হয়, কোয়াইট মানে ভালোই অ্যাসিডিক, এটা 2 to 4 এর মধ্যে হয়। তার মধ্যে মাউন্টেন ডিউ ওইগুলো একটু 4 এর দিকে হয়। থামস আপ ব্ল্যাক যেগুলো হয় না, অনেকে ব্ল্যাক অ্যাভয়েড করে, ওই থামস আপ ব্ল্যাক যেগুলো হয় সেগুলো একটু 2 এর দিকে হয়, 2 থেকে 3 এর মধ্যে হয়। তো এরকম আমরা দেখেছি। ভালো কোনটা? এই রে, ও আমি বলতে পারবো না, ভালো খারাপ এখন আমি কি করে বলবো। তারপরে কিছু খেয়েই না, ডাবের জল খাও সবচেয়ে ভালো। দেন ম্যাম অ্যালকোহল, কি অবস্থা ডাবের জল? ডাবের জল ম্যাম কত রেটিং দেয়? ডাবের জল তো সল্টি, ওটা ক্লোজ টু নিউট্রাল হয়, ক্লোজ টু নিউট্রাল ওটা। আচ্ছা, অ্যালকোহলটা এর সাথে কোনো সম্পর্ক নেই। অ্যালকোহল আর পিএইচ জেনারেলি দেখা হয় অ্যাসিড বেসে, দিস টোটালি ডিফারেন্ট।
তাও যদি তুমি করতে চাও অ্যালকোহল, বলবে অ্যালকোহল নিউট্রালের কাছেই আসবে, তুমি খুব একটা কিছু ভালো বুঝবে না। মানে ইফ ইউ আর আননোন টু দ্য স্যাম্পল, তোমাকে যদি অ্যালকোহল দিয়ে বলে না দেওয়া হয়, অ্যাপার্ট ফ্রম দ্য স্মেল অর এনিথিং ইভাপোরেশন, তুমি কিন্তু পিএইচ রিডিং দেখে ধরতে পারবে না ও অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহলের এখানে খুব একটা কিছু ফাংশন দেবে না তোমার। গেল, এই ধরনের টেস্ট হয়। এরকম টুকটাক টেস্ট আমাদের ল্যাবে করা হয়ে থাকে টু আন্ডারস্ট্যান্ড দ্য রেঞ্জ অর টু নো দ্য ইউজফুলনেস অফ পিএইচ। যদি কখনো কোনো সলিডের করতে হয়, তাহলে যদি যেমন বলছিলাম সয়েল, তো সয়েলের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আমাকে সয়েলকে নিয়ে এসে তার এক্সট্রাকশন করে তার ওয়াটারটাকে বার করে এনে, সয়েলের মধ্যে তো ওয়াটার আছে, ওয়াটারটাকে বার, তার প্রসিডিওর আছে। এটা করতে যতক্ষণ লাগছে ধরো আরো ডবল টাইম লাগবে ওই এক্সট্রাকশন করে ঠান্ডা করে তারপর এটাকে স্যাম্পেলে দিয়ে বার করা যায় পিএইচ মিটার। পিএইচ মিটার ইজ ভেরি ইজি এক্সপেরিমেন্ট। পরীক্ষার সময় যখন ল্যাবের পরীক্ষা হয়, পিএইচ ইজ মোস্ট লিউক্রেটিভ টু স্টুডেন্টদের কাছে এটা খুব পছন্দের হয়, বিকজ এটা খুব কম টাইম লাগে, খুব লিমিটেড কিছু কোশ্চেন হয়। পিএইচ কাকে বলে, পিএইচ এর রেঞ্জ, পিএইচ এর স্কেল, পিএইচ কেন 14 এক্সিট করে না, হ্যাঁ। তো এই ধরনের টুকটাক জিনিস ছাড়া ভাই খুব একটা কিছু পিএইচ থেকে আসে না। এই ধরনের মানে খুব ভালো ল্যাব আর কি, খুব কম সময় হয়, খুব নিট অ্যান্ড ক্লিন ল্যাব, কোনো হার্মফুল কেমিক্যালস ইউজ হয় না, ভালো ল্যাবটা, খুবই ভালো। এইবারে এই গেল টোটাল প্রসিডিওরটা। আশা করি ছবির সাথে যতটা পেরেছি আমি সামঞ্জস্য রেখে বোঝাবার চেষ্টা করেছি। Yes, ma'am. নেক্সট Yes, চলে ma'am. আসি আমরা, তোমার যখন ওরে বাবা কি হলো রে, যখন আমার ইনস্ট্রুমেন্টের কাজটা শেষ হচ্ছে, আবার আমাকে ওয়াশ করে ওটাকে প্রপারলি আনমিউট কর না, কি হচ্ছে সব হয়ে গেছে। এইবার যখন আমি কাজ আমার শেষ হচ্ছে, আমার নিয়ম হলো প্লাগ অফ করা, ইলেকট্রোডটাকে প্রপারলি ক্লিন করা, তাকে ড্রাই করা, ইলেকট্রোডের একটা বক্স হয়, কেসিং হয়, তার মধ্যে ভালো করে প্লেস করে রাখা, রেখে ইনস্ট্রুমেন্টটা বন্ধ করে দেওয়া, এই হচ্ছে আমার টোটাল কাজ। তো ওই অবধি তোমাদের যেতে হয় না, তোমাদের এই ওয়াশ করে, আমি যে অবধি দেখাচ্ছি ওয়াশ করে ছেড়ে দেওয়া, এই অবধি করা হয়, এরপর স্যারের হাতে বাকিটা। তো এই হলো টোটাল আমার এক্সপেরিমেন্ট। এইবার তুমি পরীক্ষার সময় করলে, এবার তোমাকে ল্যাবের ইনস্ট্রাক্টরকে দেখাতে হবে, বা ভবিষ্যতে তুমি ধরো এমন জায়গায় কাজ করতে গেছো সেখানে তোমাকে টেস্ট করতে হলো, করার পর তোমাকে ডেটা কিভাবে রিপ্রেজেন্ট করবে। না ফার্স্ট ইউ হ্যাভ টু ড্র টেবল রেজাল্ট। আমি যেভাবে দেখাচ্ছি, ছেলেপুলেদের বলে রাখি, তোমাদের যে ল্যাবের খাতা এখন অবধি করতে বলিনি, ইনস্ট্রাকশন এলে বলবো, ল্যাবের খাতায় ঠিক এইভাবেই লিখতে হবে। তো তোমার অ্যাট প্রেজেন্ট দুটোই ডিউটি, ভালো করে এটাকে মাথায় বসিয়ে নাও, প্রত্যেককে বলছি, এভরিওয়ান you have to must understand what I have teach you today and preserve the PPT as well as video, but preserve the PPT. ভিডিও তো থাকবেই, কিন্তু লেখার জন্য তো পিপিটিটার দরকার পড়বে। যেদিন লিখতে বলবো সেদিন কিন্তু এই পিপিটি দেখে লিখতে হবে, ছবি ড্র করতে হবে না, কি করতে হবে তখন বলে দেবো, বাট ফর দ্য টাইমিং আমি আগের ক্লাসেও বলেছিলাম এই পিপিটি গুলো যেন কোনোভাবে হারিয়ে না যায়। শেষ সময় এই তুই এটা দে, এই ম্যাম এটা দিন, এটা কোথায় গেল, ওটা হারিয়ে গেল, ওই যেন না হয়। যে ডিভাইসে পড়াশোনা করছো, যেভাবে করছো করো, কিন্তু এই পিপিটি গুলো ইন অল সাবজেক্টের কাছে বলছি, সব কিন্তু ভালোভাবে ফোল্ডার ওয়াইজ প্রিজার্ভ করো। যদি কেমিস্ট্রি হয়, কেমিস্ট্রি থিওরি একটা ফোল্ডার করবে, কেমিস্ট্রি ল্যাব একটা ফোল্ডার করবে, যারা ডেস্কটপ ল্যাপটপ বাড়িতে আছে তারা তাতে প্রিজার্ভ করো, যদি মামা দাদা কাকা তাদেরও থাকে তারও ফোল্ডার মানে যন্ত্রটা একদম নিয়ে সেখানে প্রিজার্ভ করে রাখো। যদি মোবাইলে প্রিজার্ভ করতে হয় তাহলে কেয়ারফুলি ফোল্ডার ক্রিয়েট করে করে প্রিজার্ভ করো। এরপর কিন্তু মোবাইলের মধ্যে থেকে কিছু খুঁজে পাবে না যখন সব একসাথে এসে জমা হবে। সো অবজারভেশনে কি হয়, ইউ হ্যাভ টু ড্র দ্য টেবল, দেন এটাই কি আপনার, হ্যাঁ এটাই কি আপনার ফার্স্ট ল্যাব, এটাই কি আপনার ফার্স্ট ল্যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এক্সপেরিমেন্ট এটা, ফার্স্ট ল্যাব বলবো না, ল্যাব ক্লাস আগে একটা হয়েছে যেখানে আমি থিওরিটা বুঝিয়েছি, আজকে আমি কাজটা দেখালাম। ফার্স্ট এক্সপেরিমেন্ট, সেকেন্ড ল্যাব। আমি নতুন তো ওই জন্য সেটা, আচ্ছা কোনো অসুবিধা নেই, ওই ভিডিও দেওয়া আছে, পিপিটি গুলো আছে, তুমি ওখান থেকে পেয়ে যাবে। স্যাম্পল 3.23, যেটা আমি ওই এইগুলো ডেটাগুলো কোথা থেকে পাচ্ছি, নিজেরা নোট ডাউন করেছিলে যখন ল্যাব কার্ড চলেছে, নিজেরা নোট ডাউন করেছো যে টেবিলটাই, সেই টেবিলটা এরকম দেখতে, স্যাম্পল এ যখন এলো লিখলে 3.23। If the pH of a sample is 3.23, what will be the nature?
কি নেচার হবে, এটা কিন্তু তোমায় লিখতে হবে। কি নেচার হতে পারে? অ্যাসিডিক। হেভিলি অ্যাসিডিক। Yes, it is acidic. তোমাকে শুধু এইটুকুই লিখতে হবে, acidic. Sample B, the reading was 9.47. So what will be the Basic. nature? Basic. Basic ও লিখতে পারো, alkaline ও লিখতে পারো, all are same. এখানে অতটা দেখা হয় না। নেক্সট স্যাম্পল N 7.18, একে আমরা কি লিখবো? 7 is neutral. সো এখানে আমরা টেকনিক্যালি লিখবো, ইয়েস, টেকনিক্যালি শুধু নিউট্রালটা লিখবো না, লিখবো অলমোস্ট নিউট্রাল। শুধু নিউট্রাল লিখলেও ভুল নয়, বাট তোমায় বলতে পারে যে 7.18 কি তুমি কি করে নিউট্রাল বলছো, তুমি কি জানো স্যাম্পলটা কি? সো উই উইল কল অলমোস্ট নিউট্রাল। আর ম্যাম আরেকটা কথা ছিল, বলছি যে আর পিপিটি গুলো কার থেকে নেব? পিপিটি গুলো তো দেওয়া হয়ে গেছে, গ্রুপে কোনো বন্ধুর সাথে যোগাযোগ করো, পিং করো তাকে, সে তোমাকে দিয়ে দেবে যে প্রথম থেকে করেছে। ঠিক আছে ম্যাম, বলছিলাম Sorry. যদি 7.9 থাকে তো ওটাকেও কি আমরা অলমোস্ট নিউট্রাল লিখবো নাকি না ওটা 8 এ পড়ে যাচ্ছে? 7.9 এটাকে আমরা অলমোস্ট নিউট্রালি লিখবো। অ্যাকচুয়ালি ল্যাবে না আমরা 6.5 থেকে 8.5 অব্দি ওটাকে অলমোস্ট নিউট্রালে ফেলতে পারি। আচ্ছা ম্যাম, বোঝা ওকে গেল? দিস ইজ নট থিওরিটিক্যাল। তুমি যদি এখন থিওরিটিক্যাল বেস নিয়ে আসো তাহলে আমার কাছে কোনো উত্তর নেই, বাট ল্যাবে যখন আমরা দিই তো আমরা এরকম দিই অলমোস্ট নিউট্রাল, কখনো দিই স্লাইটলি বেসিক। তুমি যেটা বলছো 8.3 তোমার কাছে এলো, তুমি কি ডেটা প্রেজেন্ট করবে, এর কোনো পার্টিকুলার নিয়ম নেই, তুমি বলতে পারো স্লাইটলি বেসিক। হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম। 8.5 তো alkaline চলে যাচ্ছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ 8.5 তো ম্যাম অ্যালকালাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে বললাম থিওরিটিক্যালি ইট ইজ অ্যালকালাইন, রাইট, কিন্তু যখন আমরা ল্যাবে একটা 8.5 পিএইচ কে নিয়ে কাজ করব না, ওর মধ্যে তুমি কোনো অ্যালকালাইন নেচার পাবে না প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাও। সে তো আমরা থিওরিটিক্যালি পড়েছি 7 নিউট্রাল, কটা সলিউশন দেখাও তো একদম 7 এ গিয়ে দাঁড়িয়ে যাবে? আরে বাফারটাই দাঁড়াতে চায় না, তাকেই জোর করে এনে দাঁড় করাতে হয়। তো ন্যাচারাল স্যাম্পল তো তুমি পাবেই না। তো থিওরির সাথে সবসময় মানে ল্যাব যেটা মেলে। দেখাচ্ছিলেন একটু আগে, হ্যাঁ হ্যাঁ, মানে একটু আগে যেটা ওটা দেখাচ্ছিলেন বাফার, PH7 বাই বাফার, চান্স আনা হয়, কিন্তু নর্মালি তুমি পার্টিকুলার 7 এ যদি এখন খুঁজতে বেরো না, যে যত ড্রিঙ্কিং ওয়াটার, ট্যাপ ওয়াটার সবাইকে তুমি নিয়ে এখন টেস্ট করতে চাও, মানে 10টা যদি স্যাম্পল করো একটাও পাবে কিনা সন্দেহ যে প্রপার 7 এ এসে তোমাকে রিডিং দেবে। তার মানে কি তারা ম্যাম নিউট্রাল নয়, তারা কি অ্যালকালি না, তারা নিউট্রালি, বাট পার্টিকুলার 7 খুব কম হয়। আমি এটাই বলতে চাইছি, থিওরির সাথে ল্যাব একটু ভ্যারিয়েশন থাকে, তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে পিএইচ 14 কেন 14 এর ওপরে হয় না, আপনি একবার কোয়েশ্চেন বললেন না তো, এটার অ্যান্সার কি হতে পারে? আসছি, ওটা অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে দিচ্ছি না, ওটা থিওরির সাথে পড়িয়ে দেবো। আপাতত ওটা থিওরির জন্য থাক, ওটা একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আছে, ঠিক আছে? আমি একটু দেখে নিই ওরা নতুন সিলেবাসে কতটা কি আছে। তবে একটা জিনিস বলতে পারি, হাইড্রোজেন যদি এক লাইনে শুনতে চাও তাহলে শোনো, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে জলের মধ্যে আয়নিক প্রোডাক্ট মানে জলের যে আয়ন গুলো আছে তার গুণফল, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের গুণফল, দ্যাট ইজ ইন ইংলিশ কল্ড আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার at 25 degree centigrade temperature, the value is 1 into 10 to the power minus 14. It is experimentally proved. জলের আয়নীয় গাঢ়ত্বের গুণফল 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 into 10 to the power minus 14 হয়, তার বাইরে যায় না। তাই তাকে যদি তুমি পিএইচ করো তুমি 14ই পেতে পারো, এর বেশি আর পাবে না, 15-16 আর পাবে না। বোঝা গেল? ম্যাক্সিমাম ওই অবধি যায়, এটা এক্সপেরিমেন্টালি প্রুফড। এটা ইয়েস তো ম্যাম। কনক্লুশন, এটা থিওরির সময় আরেকবার দেবো, এটা এখন বুঝতে অসুবিধা হলো থিওরির সময় আবার পড়াবো। কনক্লুশন তাহলে Okay. pH of solution A is acidic, pH of solution B is alkaline, pH of solution N is almost neutral. এই হবে তোমার টোটাল কাজ। বোঝা গেল? এই হচ্ছে এক্সপেরিমেন্ট, এইটা করতে আমরা ল্যাবে একত্রিত হই এবং করে থাকি। ম্যাম এটা পিপিটিটা পাঠিয়ে দেবেন তো? নিশ্চয়ই, বানিয়েছি তো দেবো বলে। ঠিক আছে, থ্যাংক ইউ এইবার ম্যাম আমি এই হ্যালো ম্যাম, হ্যাঁ বল। এই নেচারটা কি আমরা আমাদের নিজেদের লিখতে হবে নাকি কোনো কনফিউশন থাকলে আপনাদের জিজ্ঞেস করে নিতে পারি? না না, সে তো জিজ্ঞাসা করবো, এখন তো আমরা থাকি, তোমাদের যখন ল্যাব হয়
ল্যাবের যিনি ইনস্ট্রাক্টর রথিন স্যার উনি তো থাকেনই, তার সাথে একজন ফ্যাকাল্টিও প্রেজেন্ট থাকেন, সেটা রুটিন ওয়াইজ ডিপেন্ড করে, আইদার আমি থাকি না হয় রবিশঙ্কর স্যার থাকেন। এখন অনলাইন বলে 3জনকে দেখতে পাচ্ছ, মানে অফলাইন যখন হয় 2জন থাকি। বোঝা গেল? যদি কখনো একজনকে নিয়ে ল্যাব করো তাহলে বুঝবে একজন আসেনি, তাই একা, আদারওয়াইজ 2জন থাকেই। কেমিস্ট্রি ল্যাবে সবসময় 2জন থাকবেই তোমাদের ডাউট ওকে ক্লিয়ার করার জন্য। তাহলে এই হচ্ছে, এবার আমি যিনি ইয়ে দেবেন, এমসিকিউ দেবেন, তাকে রিকোয়েস্ট করব একটু এমসিকিউটা স্যার গ্রুপে দিয়ে দিন, ছেলেপুলে একটু করে নিক, একটু ঠিক আছে ঝালিয়ে। ম্যাডাম, আমি আছি। হুম। ইন দ্য মিন টাইম কারোর কোনো কোয়ারি থাকলে বলতে পারো। ওকে, সবাই রেডি তো? জেনারেলি যেটা হয় কোশ্চেন একটা থাকে, সেই কোশ্চেনটাই এখন আমি তোমাদের এসবিজিআই গ্রুপ 1 আর গ্রুপ 2 তে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পোস্ট করে দিচ্ছি, ওটা 5 মিনিটের মধ্যে তোমরা রেডি করো। খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে? যেগুলো ডিসকাস করা হলো এক্ষুনি, ম্যাডাম বা স্যার একসঙ্গে করেছেন, তার থেকেই সব কোশ্চেন গুলো পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্সার গুলো কুইক তোমরা করো, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এসবিজিআই যে গ্রুপ 1 আর 2 আছে, হ্যাঁ, গ্রুপ থেকে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে? না, 3 জায়গাতেই দিয়ে দিন স্যার, চ্যাট বক্স আর গ্রুপ, আমরা তাই করি। আচ্ছা ঠিক আছে, অথবা আপনি গ্রুপে দিন, আমি চ্যাট বক্সে তুলে দিচ্ছি, একই ব্যাপার। হ্যাঁ আমি গ্রুপে করে দিচ্ছি। হ্যাঁ আপনি গ্রুপে দিন, আমি তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ম্যাম দিচ্ছেন? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আমার খোলা আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, ওটা আমি সেন্ড করে দিয়েছি। হ্যাঁ গ্রুপে এসছে তো। ম্যাডাম ওটাকে একটু ইয়ের গ্রুপে দিয়ে দিন তো, গো টু মিটে। অ্যাকচুয়ালি স্যার দুটো লিংক সেন্ড হয়েছে, তো দুটো কি একই লিংক? হ্যাঁ দুটো একই, আমি একবার রিপিট করেছি, ঠিক আছে? যদি অসুবিধা হয় ওই জন্য আমি দুবারই দিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখো। হ্যালো ম্যাম। বলো। ম্যাম আমার নেট স্লো চলছে, একটু প্রবলেম হচ্ছে, একটু দেরি হলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আজকের মধ্যে দিয়ে দিও। হুম হুম। হুম। প্রত্যেকে আরো একটা জিনিস করতে পারো,
এটাকে যদি নোটবুক তো সঙ্গে আছে, ওটাতে যদি মানে ম্যানুয়ালি তুলে রাখো সেটাও কিন্তু ভালো হয়। তার কারণ এই ভাইবার কোয়েশ্চেন গুলো তো ইন্টারনাল বা এক্সটার্নাল এক্সামের সময় এই ভাইবার কোয়েশ্চেন গুলোই ধরা হবে পিএইচ থেকে, ঠিক আছে? সুতরাং এটা থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। স্যার আমি করে নিয়ে নোটবুকে তুলে রাখি। হ্যাঁ, এটাই সব থেকে ভালো। তার কারণ এই পরীক্ষার আগে এসে এই কোশ্চেন গুলো যে কি কোশ্চেন হতে পারে কি কোশ্চেন হতে পারে এরকম বারবার করে কোয়ারি চলে আসে, তো এই কোশ্চেন গুলোই হবে, ঠিক আছে? ফাইনালি এগুলোই থাকে, এর থেকে বেশি কিছু থাকে না। ওকে স্যার। এবং অ্যান্সার গুলো এখানে ডিসকাস করে দেওয়া হবে, তো তাতে করে সুবিধা হবে। স্যার সাবমিটেড। এই রবিশঙ্কর স্যার কতগুলো জমা পড়লো? মাত্র হুম 9 জন হয়েছে আপাতত। 12 জন হলো। স্যার সাবমিটেড। স্যার সাবমিটেড। দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে ডকুমেন্টটাও আমি দিয়ে দিয়েছি, পরে আমার মনে থাকে না, ওই জন্য আমি এখনই দিয়ে দিয়েছি। আর বলে দিই, প্রত্যেকে মোবাইলের মধ্যে হয় মাইক্রোসফট অফিসটা রাখবে, তার মধ্যে ওয়ার্ড পিপিটি এগুলো থাকে, আর যদি মনে হয় ওটা খুব হেভি সফটওয়্যার তাহলে ডাব্লিউপিএস অফিস অবশ্যই রাখবে। প্রতিদিনই নতুন কিছু ছেলেপুলে আসে, তারা বলে খোলা যাচ্ছে না খোলা যাচ্ছে না, তাদের জন্য সবার জন্য বলছি ডাব্লিউপিএস অফিসটা রাখবে। ওটার একটা সুবিধা হচ্ছে ও সব ভার্সন খুলতে পারে, তবে হ্যাঁ এটাও বলে দিই লেখাগুলো কিন্তু একটু ঘেঁটে যায়, ছবি ডায়াগ্রাম এগুলো একটু বাঁ ডান হয়ে যায়, কিছু ছবি গায়েব হয়ে যায়। হ্যাঁ, সব সাপোর্ট করে না। ম্যাম বলছিলাম যে যারা এমআই ইউজ করে বা Xiaomi বা পোকো যাই ইউজ করে তাদের তো ম্যাম এগুলো লাগে না, কারণ তাদের এমআই পিডিএফ ভিউয়ার ডকুমেন্ট ভিউয়ার সব থাকে হ্যাঁ তো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সে তো থাক, জেনারেলি এখনকার সবাইতেই থাকে, বা তাও কিছু লোক বলে, তাই তাদের জন্য বলছি। হ্যাঁ সবচেয়ে ভালো মাইক্রোসফটের ওয়ার্ড আর পিপিটিটা খুলে রাখবে, মানে নামিয়ে রাখবে। এক্সেল তো তোমাদের লাগে না, পিপিটি আর ইয়েটা লাগে, খুলে অ্যাপটা নামিয়ে রাখবে, এখন তো ফ্রি হয়ে গেছে, নামিয়ে রাখবে। ও দুটো সব খোলে এবং খুব ভালোভাবে খোলে। আর কারোর যদি নিজস্ব ড্রাইভে খোলে তো খুবই ভালো, মিটে গেল। এবার আমি রিকোয়েস্ট করবো স্যারকে, স্যার একটু আপনি বুঝিয়ে দিন, তারপর ওরা যা যা করার করে জমা দিয়ে দেবে। হ্যাঁ বলো ম্যাম, বলো। ম্যাম বলছি যে আগের দিন ফুয়েলস এর যে ক্লাসটায় লোয়ার ক্যালোরিফিক ভ্যালুর যে ফর্মুলাটা ছিল, তুমি পিন করেছিলে আমায়, তাই তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওটা হচ্ছে কিছুই না, ওটা একটা ফর্মুলা, ওটার কোনো ডেরিভেশনটা তোমাদের আউট অফ সিলেবাস। তোমাকে ওই ইকুয়েশনটা ওইভাবেই মনে রাখতে হবে। ওখানে শুধু হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা লাগে, কারণ কিছু ওয়াটার ভেপার বেরিয়ে যায় বলে। হায়ার আর লোয়ার হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের মধ্যে কি বাই 100টা নিয়েই আছে তো, মানে বাই 100 তো মাল্টিপ্লাই করবে। ওই বাই 100 ওখানে আর লাগে না, তুমি যদি 5% যদি ধরো হাইড্রোজেন, তাহলে ইনটু 5 করে দিলেই হয়। ও আচ্ছা, ওকে ম্যাম। বুঝলে না? ওটা ডেরিভেশনটা নেই বলে ওটাকে দিয়ে অযথা আমি আর কমপ্লিকেশন তৈরি করিনি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর ওই 5 তোমাদের এই সমস্ত কোয়েশ্চেন গুলো যেগুলো কোয়ারিজ গুলো আলাদা থাকবে, এই কোয়েশ্চেন গুলো আলাদা করে নোট করে রাখবে, তার কারণ রিমেডিয়াল ক্লাস থাকে তো, ঠিক আছে? সেই সমস্ত জায়গাতে এই কোয়েশ্চেন গুলো সব রেডি করে রাখবে।
রিমেডিয়াল ক্লাসটা হচ্ছে এই জন্যই, ডাউট ক্লিয়ারিং, ঠিক আছে? যত কোয়েশ্চেন থাকবে সেগুলো এ করে রাখবে। ওকে স্যার। ঠিক আছে, সাবমিটেড কতগুলো হয়েছে রবিশঙ্কর স্যার, কতগুলো হলো? স্যার সাবমিটেড। হ্যাঁ স্যার একটু বুঝিয়ে দিন ওকে, স্টুডেন্ট যতগুলো সাবমিটেড হয়েছে আর বাকিরাও করতে থাকো। আমি কোয়েশ্চেনগুলোকে একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? 1 নাম্বার কোয়েশ্চেন ছিল বাই হুইচ ইনস্ট্রুমেন্ট pH অফ সলিউশন ক্যান বি মেজার্ড। তো এটা ছিল একদম খুব ইজি কোয়েশ্চেন। প্রথম থেকেই যে অ্যাপারেটাসটা নিয়ে আমরা এখান থেকে শুরু করেছি, সেই অ্যাপারেটাসটার নাম কি? অবশ্যই ডিজিটাল পিএইচ মিটার। এখানে ডিজিটাল ব্যালেন্স বা নর্মাল ব্যালেন্স এগুলো সব মাস মেজার করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমাদের এখানে আনসার হবে কি? ডিজিটাল পিএইচ মিটার। সেকেন্ড কোয়েশ্চেন ছিল কি ইলেকট্রোড মেড আপ উইথ হুইচ অফ দ্য মেটালস। তো এটা নর্মালি দেওয়া হয় কি প্লাটিনাম। প্লাটিনামটা একটু কস্টলি এবং এটাকে প্লাটিনামটা ইউজ করা হয় এই জন্যই, এটা কি নন রিঅ্যাক্টেবল। এগুলো নর্মালি কারোর সঙ্গে রিয়াকশন করে না, কেমিক্যালি রিয়াকশন হয় না, তাই বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয় প্লাটিনাম মেটাল হিসেবে ব্যবহার করা হয়। হুম হুম কি বলছো? না পি হবে তো। পিটি পিটি পি তো ফসফরাস, ঠিক আছে? পিটিটা হচ্ছে প্লাটিনাম, ওটার ওই ফার্স্ট এরটাই হবে আনসার। ওকে, থার্ড কোয়েশ্চেন ছিল কি যে পিএইচ মিটার স্ট্যান্ডার্ডাইজ বাই হুইচ অফ দ্য ফলোইং। এখানে কি ছিল? এটা বেসিক বাফার ছিল, বেসিক বাফার সলিউশন, অ্যাসিডিক বাফার সলিউশন, আর বোথ অ্যাসিড অ্যান্ড বেসিক আর নান অফ দিস। তাহলে এখানে তোমরা দেখতে পেয়েছো দুটো আমরা কি নিয়েছি, একটা বেসিক বাফার নিয়েছি, একটা অ্যাসিড বাফার। না কিনা আমরা আজকে নিয়েছি কিন্তু বেসিক বাফার নিয়েছি না, আজকে 4 আর 7 নিয়েছি, মানে অ্যাসিড বাফার নিয়েছি আর একটা নিউট্রাল সলিউশন নিয়েছি, ঠিক আছে? তো এইখানে একটু এটা জেনে রাখো, বোথ অফ অ্যাসিড বেস দুটোই লাগবে এরকম কোনো নেই। কোশ্চেনটা একটুখানি হয়েছে। এটার আনসার হবে কি অ্যাসিড বা বেসিক বা নিউট্রাল সলিউশন, যে কোনো দুটো দিয়ে অ্যাটলিস্ট দুটো স্ট্যান্ডার্ড বাফার রাখতে হবে, ঠিক আছে? 4 নাম্বার কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিটারমিন পিএইচ অফ এ সলিউশন। তাহলে পিএইচ মিটার ছাড়াও কিন্তু আমরা আরো কিছু আছে ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা যায় না, কিছু মেটেরিয়ালস আছে যেটা দিয়ে আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি যেটার পিএইচ এক্সাক্ট পিএইচ কত হবে সেটা না, তবে সেটা অ্যাসিডিক না বেসিক সেইটা কিন্তু জানতে পারি আমরা কি করে। এর মধ্যে যে দেয়া ছিল পলিথিন, হ্যাঁ পলিথিন, কটন, পিএইচ পেপার আর কি নান অফ দিস। তাহলে এখানে অবশ্যই কি হবে পিএইচ পেপারই হবে পিএইচ জানার জন্য। কটন হবে না, কটন কেন হবে? কটন দিয়ে এটাকে মেজার করা যায় না, পিএইচ পেপার। ফিফথ কোশ্চেন ছিল কি হোয়াই পিএইচ মেজার ইন কনস্ট্যান্ট টেম্পারেচার। টেম্পারেচারটাকে আমাদের প্রথমেই ম্যাডামের ওখানে ডিসকাশনে তোমরা ভালো করেই দেখেছো যে টেম্পারেচারটা কিন্তু মাস্ট কনস্ট্যান্ট রাখতে হবে। যে টেম্পারেচার ওই ওয়েদারে বা ওই এনভায়রনমেন্টে আমরা যেখানে মেজার করছি পিএইচ, সেখানের নর্মাল টেম্পারেচারটা কত আছে সলিউশনের, সেই টেম্পারেচারটাই কিন্তু আমরা পিএইচ মিটারে ওটাকে সেট আপ করে নিতে হয়। তার কারণ কি টেম্পারেচার যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে তাহলে কি হয়, যে সলিউশন নিয়েছি তার মধ্যে যে আয়নগুলো থাকবে সেই আয়নের ডিসোসিয়েশনটা, আয়নের বিয়োজন, যেমন বিয়োজন মানে এরকম কি যেমন আমরা জল থাকে কি H2O, এটা যদি ডিসোসিয়েট হয় তাহলে কি হবে H+ আর OH মাইনাস হবে, ঠিক আছে? তো এটা টেম্পারেচার যত বাড়বে তার সঙ্গে কিন্তু এই ডিসোসিয়েশনটা বাড়ে, আর যদি কমে যায় তাহলে ওটাও কিন্তু ডিসোসিয়েশনটা কমে যাবে। যার জন্য আমরা কি পিএইচ মেজার করার সময় অবশ্যই টেম্পারেচারটা কিন্তু আগে সেট করতে হয়। কোথাকার না যেখানে যে পরিবেশ যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা কি পিএইচ মাপবো সেই জায়গার টেম্পারেচারটা কিন্তু অবশ্যই সেট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটার আনসার কি হবে পিএইচ ডিপেন্ডস অন টেম্পারেচার, এই জন্যই ওটাকে কনস্ট্যান্ট করে নিতে হয়। ওকে, নাম্বার 6 হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাসিডিক বাফার। এর আগের দুটো ক্লাসেই আমরা কিন্তু ডিসকাশন করেছি কি না অ্যাসিড বাফার আর বেসিক বাফার। অ্যাসিড বাফার কখন হবে না, অ্যাসিড বাফার হবে কি একটা উইক অ্যাসিড থাকবে এবং সেই অ্যাসিডের করেসপন্ডেন্স কোনো একটা সল্ট থাকবে। তো এখানে কোনটা ছিল একটা উইক অ্যাসিড? নিশ্চয়ই CH3COOH, এটা ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এটাকে। আর এই অ্যাসিডেরই সল্ট হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট CH3COONA। তাহলে এখানে উইক অ্যাসিড CH3COOH আর CH3COONA এই অ্যাসিডের সল্ট, তাহলে আমরা চেয়েছি কি অ্যাসিড বাফার, তাহলে এটাই হবে অ্যাসিড বাফার। বাকিটা যে কি ছিল NH4OH আর NH4Cl, এটা NH4OH টা কি
এটা কি অ্যাসিড না বেস? স্যার বেস, সোডিয়াম Base. হাইড্রোক্সাইড। না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হলে এ নিয়ে হবে। অ্যামোনিয়াম, সরি তাহলে হ্যাঁ এটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা সল্ট যদি আমরা নিউট্রাল সল্ট তৈরি করি তাহলে হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এখানে উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এবং এই বেসেরই সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটো একসঙ্গে যে কম্পোজিশনটা তৈরি করবে, যে বাফারটা তৈরি করবে, সেই বাফারটার নাম হচ্ছে কি বেসিক বাফার। তাহলে আমি এখানে কি কোশ্চেনে কি ছিল, অ্যাসিডিক বাফার কোনটা, তাহলে কি হবে অবশ্যই উইক অ্যাসিড আর তার সল্ট। উইক অ্যাসিড কোনটা, যে কোনো অর্গানিক অ্যাসিডই উইক অ্যাসিড হয়। তো এখানে CH3COOH ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড এবং এরই সল্ট কি CH3COONA। তাহলে এটাই হচ্ছে কি অ্যাসিডিক বাফার। ওকে, 7 নম্বর কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য পিএইচ অফ পিওর ওয়াটার। পিওর ওয়াটার মানে তোমরা জানবে এটা কি ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, এবার ডিস্টিল ওয়াটার আর ডিআয়োনাইজড ওয়াটার দুটো আলাদা জিনিস। ডিস্টিলড ওয়াটার মানে হচ্ছে এর মধ্যে কিন্তু তোমার কোন রকম মাইক্রো যে বায়োমলিকিউলস গুলো থাকে ছোট ছোট, সেইগুলো কিন্তু এর মধ্যে থাকবে না। ডিস্টিলড একদম পাতি, তোর মধ্যে কিছু থাকবে না, পরিষ্কার। আর ডিআয়োনাইজড মানে কি ওর মধ্যে কোনো আয়ন নেই, কিন্তু ওর মধ্যে এই সমস্ত ছোট ছোট যে বায়োমলিকিউলস গুলো থাকবে সেগুলো কিন্তু থাকতে পারে। এটাই হচ্ছে ডিফারেন্স। কোশ্চেন গ্রেটার দেন হবে না? গ্রেটার দেন হবে না, না? এটা তো ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার, এটা ডিস্টিল ওয়াটার। কেন স্যার ডিস্টিল গ্রেটার দেন হবে না কেন? সে আমি দেখেছি ইকুয়াল লিখছে। হ্যাঁ, ওটা হয়তো ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল টু, ওটা হবে ইকুয়াল টু 7 হবে না। গ্রেটার খুব ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু আমরা কই অলমোস্ট নিউট্রাল ধরে নিই। ঠিক আছে, যেটা এর আগে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল, অলমোস্ট নিউট্রাল ধরে নেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন ছিল কি হোয়াট ইজ দ্য পিএইচ অফ রেইন ওয়াটার। এটা নিশ্চয়ই পেরেছো সবাই, এটা আলোচনার মধ্যে ছিল, ডিসকাশনের মধ্যে ছিল। তো রেইন ওয়াটারটা কি হয়, অ্যাসিডিক না বেসিক নাকি নিউট্রাল? এটা অবশ্যই কি হয়, অ্যাসিডিক। রেইন ওয়াটার ওই যে 7 এর অ্যানসারটা কি বললেন আরেকবার বলুন। 7 এর অ্যানসারটা হবে কি ইকুয়াল টু 7 বা নিয়ার অ্যাবাউট 7। ঠিক আছে, অলমোস্ট নিউট্রাল থাকে। কোশ্চেন নাম্বার 8 এরটা কি হবে তাহলে, রেন ওয়াটার কি হবে, লাইটলি অ্যাসিডেড আর লেস দেন, তাহলে লেস দ্যান 7 হবে। কেন হয় সেটা রবিশঙ্কর স্যারের আলোচনার মধ্যেই শুনেছিলাম। কি হবে ওটা, ওই কিছু গ্যাস যেমন অ্যাসিডিক গ্যাস যেগুলো বলা হয়, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এই টাইপ, সালফার ডাই অক্সাইড, এই টাইপের কিছু গ্যাস যখন এই আমাদের ওয়াটার ভেপারের সঙ্গে মিশে যায়, সেখানে মিশে কি হয় লাইটলি স্লাইডলি একটা রিয়াকশন করে হালকা মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড তৈরি করে, এবং সেটাই ওই বৃষ্টির সঙ্গে যখন পড়ে সেটাকে অ্যাসিড রেইন বলা হয়। তাই কি হবে, অ্যাসিড রেইনের পিএইচ লেভেল কত হতে পারে, লেস দ্যান 7। ওকে, পরের কোশ্চেন ছিল, এটা খুব মানে একটা মজাদার কোশ্চেন কিন্তু। কি ছিল, কালার অফ ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর উইল বি পিঙ্ক। তাহলে ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটরে নরমালি কালার কি হয়, কালারলেস। এটাকে যদি আমরা কোনো একটা সলিউশনের মধ্যে অ্যাড করি তাহলে দেখলাম পিঙ্ক কালার হয়েছে, তাহলে সেই সলিউশনটার পিএইচ লেভেল কি হতে পারে। তাহলে এটার জন্য একটু জানতে হবে যে ফেনোল্যাফথ্যালিনটা কালার দেয় কিসে। নরমালি এর কালার হচ্ছে কি কালারলেস, এটার কালার হয় কিসে না বেসিক সলিউশনের মধ্যে কিন্তু এ কালার দেয়। সুতরাং এটার আনসার কি হবে, অবশ্যই সলিউশনটা কি হয়েছে তাই কালার হয়েছে, বেসিক সলিউশনটা বেসিক হয়েছে। ঠিক আছে, এটা তাহলে গ্রেটার দ্যান 7 হবে। তারপর এটা ছিল ইন হুইচ অফ দ্য ফলোইং ফিল্ড পিএইচ মেজার্ড ইজ ইম্পর্টেন্ট। তাহলে এটা প্রথমেই ছিল আলোচনার মধ্যে, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। ঠিক আছে, মেডিসিন, ফরেস্ট্রি, ফুড সায়েন্স সবটাতেই কিন্তু পিএইচ মেজার করার দরকার হয়। আর তারপর লাস্ট কোয়েশ্চেন ছিল কি, মানে ইনভেন্টেড কার এ পিএইচ মিটার, পিএইচ স্কেল, এটা হবে এসপিএল সোরেনসন। ঠিক আছে, ওকে স্যার। বাকিদের যারা সাবমিট করা হয়নি তারা ওটাকে রেডি করো, করে সাবমিট করে দাও, সময় আছে আজকে সারাদিনের মধ্যে দিয়ে দাও। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো নেই। আর কোনো কোয়েরি নিয়ে থাকলে পরের দিন রেমিডিয়াল ক্লাসে সলভ হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে আমার কথা? ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে।